আসো যে বাফার সলিউশনের টপিকটাতে যাই আমি। আসো, তো এটার বিহাইন্ডে কি একটা ব্যাপার, এভাবে আমি যেতে পারি, সেটা হচ্ছে এরকম বলা যেতে পারে। সাপোজ দিস ইজ ওয়ান সলিউশন ওয়ান, সলিউশন টু অ্যান্ড সলিউশন থ্রি। ওকে, তো এখানে তিনটা সলিউশন, সলিউশন ওয়ান, সলিউশন টু, সলিউশন থ্রি। সলিউশনের নেচার এমন হতে পারে যেটা অ্যাসিডিক, এটা নিউট্রাল, আর এটা হচ্ছে বেসিক। তাহলে থ্রি টাইপস অফ সলিউশন, মানে যে কোনো সলিউশন, ঠিক আছে, যে কোনো সলিউশনই তোমার এই তিনটা টাইপ, অর্থাৎ অ্যাসিডিক, নিউট্রাল অ্যান্ড বেসিক। অ্যাসিডিক সলিউশন মানে পিএইচ ভ্যালু লেস দেন 7, নিউট্রাল সলিউশন হচ্ছে পিএইচ ভ্যালু ইজ ইকুয়াল 7, বেসিক সলিউশন মানে হচ্ছে পিএইচ ভ্যালু মোর দেন 7। এগুলো একেবারে ওল্ড কনসেপ্ট। আচ্ছা, এখন অ্যাসিডিক সলিউশন, নিউট্রাল সলিউশন আর বেসিক সলিউশনে আমরা যদি অ্যাসিড অর বেস অ্যাড করি ফার্দার, অ্যাসিড অর বেস অ্যাড করি ফার্দার, তাহলে আমি যদি অ্যাসিডিক সলিউশনে ফার্দার অ্যাসিড অ্যাড করি, অ্যাসিডিক সলিউশনে ফার্দার যদি অ্যাসিড অ্যাড করি, তাহলে তার অ্যাসিডিটি আরো ইনক্রিজ হবে, মানে হচ্ছে পিএইচটা যতটা ডিক্রিজ তার থেকে আরো ডিক্রিজ হবে। যদি আমি বেস অ্যাড করি তাহলে কি হবে, এই অ্যাসিড যেটা সেটা নিউট্রাল হবে এবং পিএইচ ভ্যালুটা 7 থেকে কি হবে, ইনক্রিজ হবে। একইভাবে এটাতেও যদি তোমরা অ্যাসিড অ্যাড করো, তাহলে এটা নিউট্রাল। তো নিউট্রালের মধ্যে অ্যাসিড অ্যাড করলে এটা কি হয়ে যাবে, অ্যাসিডিক, তার মানে পিএইচ ভ্যালু 7 থেকে কমে যাবে। আর যদি তুমি বেস অ্যাড করো তাহলে নিউট্রাল সলিউশন কি হয়ে যাবে, বেসিক, সো দ্যাট পিএইচ ভ্যালু ইনক্রিজ হবে। একইভাবে তোমার হচ্ছে বেসিক সলিউশনে অ্যাসিড অ্যাড করো তাহলে বেসটা নিউট্রাল হয়ে যাবে, অ্যাসিডিটি বাড়বে, পিএইচ আরো কমবে। আর বেসিক সলিউশনে আরো বেস অ্যাড করো তাহলে পিএইচ ভ্যালু, বেসিসিটি বাড়বে, তো পিএইচও বাড়বে। তার মানে হচ্ছে অল অফ দ্য, মানে ওভারঅল এখানে যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে তুমি যে কোনো সলিউশনে অ্যাসিড অর বেস অ্যাড করো না কেন, তাতে করে যেটা হবে যে পিএইচ ভ্যালু চেঞ্জ হবে, পিএইচ ভ্যালু চেঞ্জ হবে। এখন বাফার সলিউশন হচ্ছে দ্যাট কাইন্ড অফ সলিউশন যে সলিউশনে কি হয় না, পিএইচ ভ্যালু চেঞ্জ হয় না, যে সলিউশনে পিএইচ ভ্যালু চেঞ্জ হয় না। তবে ফার্স্ট অফ অল চেঞ্জ হয় না, কিন্তু চেঞ্জ হয় না বলতে কি, মানে এটা এমন না যে র্যান্ডমলি না। ওকে, আফটার, মানে আপন সাম কন্ডিশন, কিছু কন্ডিশন আছে সেখানে, যে চেঞ্জ হবে না বাট সেখানে কিছু কন্ডিশন আছে। তো দিস টাইপ অফ সলিউশন হচ্ছে বাফার সলিউশন। সো উই আর গোয়িং টু শেয়ার বাফার সলিউশন। তো বাফার সলিউশনের ডেফিনেশনটা এরকম হবে, দ্য সলিউশন in which if small amount of strong acid or strong base is added separately, then the pH value remains unchanged. This solution is called buffer solution. আচ্ছা, তাহলে বাফার সলিউশন definitely one type of solution. Buffer solution definitely one type of solution. তাহলে the solution in which if small amount of, that means not big amount, okay, just small amount of and just few drops,
শুধু স্মল অ্যামাউন্ট না, ইট ইজ জাস্ট ফিউ ড্রপ। মানে স্মল বললে অনেক সময় মনে হয় যে না একটা পরিমাণ আছে, এখানে সেই পরিমাণটাও না, এটা হচ্ছে জাস্ট ফিউ ড্রপ, চিন্তা করতে হবে। হ্যাঁ, ইফ স্মল অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, নট ফর উইক অ্যাসিড উইক বেস, ইট ইজ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস ইজ অ্যাডেড সেপারেটলি। তাও আবার কি করবা, সেপারেটলি অ্যাড করবা। এমন না যে তুমি অ্যাসিড বেস দুইটা একসাথে অ্যাড করে দিছো, তাতে তখন দেখলে পিএইচ চেঞ্জ হয় না, এরকম না। অ্যাসিড অ্যাড করছো সেপারেটলি, বেসও অ্যাড করছো সেপারেটলি, তারপরেও পিএইচ চেঞ্জ হয় না। ওকে, পিএইচ ভ্যালু রিমেইন আনচেঞ্জ, পিএইচ ভ্যালু রিমেইন আনচেঞ্জ। দিস সলিউশন ইজ কল্ড বাফার সলিউশন। তার মানে যে সলিউশনে আমরা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি অ্যাড করি স্মল অ্যামাউন্টে, তাহলে পিএইচ ভ্যালুটা চেঞ্জ হবে না। তার মানে কি, তার মানে ওই সলিউশনের একটা পিএইচ আছে না, ওই সলিউশনেরও তো পিএইচ আছে, বাট ওই সলিউশনের যে পিএইচটা আছে সেই পিএইচটাই কি হবে না, নো মোর চেঞ্জ। ওই পিএইচ কি হবে না, নো মোর চেঞ্জ। দিস টাইপ অফ সলিউশন হচ্ছে গিয়ে বাফার সলিউশন। এখন তোমাদের একটা কোশ্চেন হচ্ছে যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস না বললে প্রবলেম কি। কথা হচ্ছে যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস না বললে যদি শুধু অ্যাসিড বেস বলো, তাহলে কিন্তু স্ট্রং উইক দুইটাই কভার করে। এখন উইক অ্যাসিড বা উইক বেস অ্যাড করলে এমনিতেই পিএইচ চেঞ্জ হয় না। উইক অ্যাসিড উইক বেস যদি কোথাও অ্যাড করো স্মল অ্যামাউন্টে, তাহলে এমনিতেই পিএইচ চেঞ্জ হয় না, ওটা বাফার সলিউশন লাগে না। উইক অ্যাসিড উইক বেস যদি অ্যাড করো তাহলে পিএইচ এর এমনিতেই চেঞ্জ হয় না, ওটা বাফার সলিউশনের দরকার হয় না। সো দ্যাট তুমি শুধু অ্যাসিড বেস অ্যাড করছো পিএইচ চেঞ্জ হয় না, যেটা বাফার সলিউশন, এমনটা না। অর্থাৎ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস অ্যাড করার পরে যদি পিএইচ চেঞ্জ না হয়, তাহলে সামথিং হ্যাপেন দেয়ার, সেটা হচ্ছে বাফার সলিউশন। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে রাখি। এখানে বলা হয়েছে রিমেইন আনচেঞ্জ, রিমেইন আনচেঞ্জ, বাট সামহাওয়ার এটা লেখা থাকবে নেগলিজিবল চেঞ্জ, সামহাওয়ার লেখা থাকবে নেগলিজিবল চেঞ্জ। অর্থাৎ এখানে আমরা বলে ফেলছি আনচেঞ্জ, আসলে এটা আনচেঞ্জ কোথাও লেখা থাকে না, লেখা থাকে নেগলিজিবল চেঞ্জ। তো আমরা ওই নেগলিজিবল চেঞ্জটাকে একেবারেই ডিনাই করে নিচ্ছি, যদি নেগলিজিবল চেঞ্জ হয় তার মানে তুমি চেঞ্জই হয় না। তো সেই হিসেবে আমরা স্ট্রেট বলতেছি যে আনচেঞ্জ, কিন্তু তোমরা থিঙ্ক করবা যে এটা অ্যাকচুয়ালি কারেক্ট না, কারেক্ট হচ্ছে গিয়ে নেগলিজিবল চেঞ্জ। ওকে, তো এই হচ্ছে ডেফিনেশন অফ বাফার সলিউশন। আচ্ছা, এখন তোমার যে টু টাইপ অফ বাফার সলিউশন। ওয়ান টাইপ অফ বাফার সলিউশন হচ্ছে অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার। তো অ্যাসিডিক বাফারের কম্পোজিশন কি হবে, অ্যাসিডিক বাফারের কম্পোজিশন কি হবে অ্যাসিডিক বাফারের। ওকে, সো অ্যাসিডিক বাফারের কম্পোজিশনটা কি, অ্যাসিডিক বাফারের কম্পোজিশনে থাকতে হবে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড। তাহলে অ্যাসিডিক বাফার মেক করবে কে, একটা উইক অ্যাসিড। অ্যাসিডিক বাফার মেক করবে হচ্ছে কোন একটা উইক অ্যাসিড প্লাস স্ট্রং কনজুগেট, প্লাস স্ট্রং কনজুগেট। তাহলে কি হলো, অ্যাসিডিক বাফার মেক করবে কে, অ্যাসিডিক বাফার কে মেক করবে, সেটা হচ্ছে গিয়া তোমার উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিড। আর উইক অ্যাসিডের যে কনজুগেট সেটা স্ট্রং কনজুগেট। উইক অ্যাসিডের কনজুগেট স্ট্রং হয় আর স্ট্রং অ্যাসিডের কনজুগেট উইক হয়। রিমেম্বার দিস, স্ট্রং অ্যাসিড থেকে উইক কনজুগেট হয় আর উইক অ্যাসিড থেকে স্ট্রং কনজুগেট হয়। তার মানে এখানে থাকবে হচ্ছে গিয়া উইক অ্যাসিড প্লাস স্ট্রং কনজুগেট, উইক অ্যাসিড প্লাস স্ট্রং কনজুগেট। ফর এক্সাম্পল, উইক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, উইক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, আর তার কনজুগেট হচ্ছে CH3COO, এটা হচ্ছে তার কনজুগেট। অর্থাৎ CH3COOH হচ্ছে গিয়ে অ্যাসিড আর CH3COO মাইনাস এটা হচ্ছে গিয়ে তার কনজুগেট। বাট এই কনজুগেটটা কে সাপ্লাই দিবে, কনজুগেটটা কে সাপ্লাই দিবে, কে প্রোভাইড করবে, তার জন্য আমরা এখানে সোডিয়াম ইথানয়েট অ্যাড করতেছি। কি অ্যাড করতেছি, সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট হচ্ছে একটা স্ট্রং কনজুগেট, কারণ সোডিয়াম ইথানয়েট যেটা সেটা কি হয়, ফুললি ডিসোসিয়েট হয়, সোডিয়াম ইথানয়েট ফুললি ডিসোসিয়েট হতে হয়। তাহলে অ্যাসিডিক বাফারের কম্পোজিশন কি হবে, উইক অ্যাসিড স্ট্রং কনজুগেট বলবা, স্ট্রং কনজুগেট। তো ওইটা হচ্ছে স্ট্রং কনজুগেট। যদি এটা সল্ট
কিন্তু ওই সল্টের মধ্যে আছে হচ্ছে স্ট্রং কনজুগেট। আর নাম্বার 2 হচ্ছে বেসিক বাফার। বেসিক বাফার যার কম্পোজিশন হচ্ছে উইক বেস প্লাস স্ট্রং কনজুগেট। এক্ষেত্রে হচ্ছে উইক বেস উইক অ্যাসিড স্ট্রং কনজুগেট, উইক বেস স্ট্রং কনজুগেট, অর্থাৎ বেস যে তারও কনজুগেট আছে। তাহলে উইক বেস কিন্তু তার কনজুগেট কি স্ট্রং কনজুগেট। তাহলে উইক বেস স্ট্রং কনজুগেট। ফর এক্সাম্পল উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হাইড্রোক্সাইড। উইক বেস ফর এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ফর এক্সাম্পল উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর তার সাথে তোমার থাকবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে তার স্ট্রং কনজুগেট। এখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কনজুগেট হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কনজুগেট হচ্ছে অ্যামোনিয়াম। ওই অ্যামোনিয়ামটা রাখতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড রাখতে পারো, অ্যামোনিয়াম সালফেটও তো রাখতে পারো, বাট অ্যামোনিয়াম থাকতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে আইডিয়াল এক্সাম্পল, সেই কারণে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কনস্ট্রাকশন অফ বাফার সলিউশন। এই হচ্ছে কনস্ট্রাকশন অফ বাফার সলিউশন বা প্রিপারেশন অফ বাফার সলিউশন। তাহলে ফার্স্ট অফ অল এই পার্ট থেকে তোমরা বুঝে নিচ্ছ যে বাফার সলিউশনের ডেফিনেশন কি এন্ড ক্লাসিফিকেশন কি। ওকে স্যার, কনজুগেট মানেটা আসলে আমি বুঝতেছি না। আচ্ছা, কনজুগেট এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়ে আসছো তো? হ্যাঁ, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে অ্যাসিড বেস কনসেপ্ট ছিল, প্রোটনিক কনসেপ্ট। যারা প্রোটন ডোনার তারা হচ্ছে অ্যাসিড। যখন প্রোটন ডোনার প্রোটন ডোনেট করে ফেলে তখন সে হয়ে যায় প্রোটন অ্যাকসেপ্টর। আর যারা প্রোটন অ্যাকসেপ্টর তারা বেস। তাহলে অ্যাসিড থেকে কি হয়? বেস। আবার প্রোটনিক কনসেপ্ট তোমার প্রোটনিক কনসেপ্টে বেস যারা তারা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করে। তো যারা প্রোটন অ্যাকসেপ্ট করে ওয়ান্স, তারা পরবর্তীতে আবার প্রোটন ডোনেট করবে। তো এই কারণেই সবসময় কি হয়? অ্যাসিড থেকে কনজুগেট বেস হয় আর বেস থেকে কনজুগেট অ্যাসিড হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড H+Cl- এর কনজুগেটটা কে? এর কনজুগেট হচ্ছে O। এটা হচ্ছে এর কনজুগেট। অ্যামোনিয়া প্রোটন অ্যাকসেপ্ট করলো, করে অ্যামোনিয়াম হলো, তাহলে এইটার কনজুগেট এটা। প্রোটন ডোনার এন্ড প্রোটন অ্যাকসেপ্টর এরা হচ্ছে গিয়ে একটা আরেকটার কনজুগেট। অ্যাসিড থেকে কনজুগেট বেস হয়, বেস থেকে কনজুগেট অ্যাসিড হয়, এদেরকেই কনজুগেট বলে। এরাই হচ্ছে কনজুগেট। আচ্ছা, ওকে, রিমেম্বার। এবার আসো মেকানিজম অফ বাফার সলিউশন। মেকানিজম অফ বাফার সলিউশন মানে বাফার সলিউশনের মেকানিজম। দ্যাট মিনস হাউ a buffer solution control the change of pH, or how a buffer solution restrict the change of buffer solution। অর্থাৎ কিভাবে বাফার সলিউশনের চেঞ্জটাকে সে কি করে? প্রিভেন্ট করে, ঠিক না? তো সেটাই হচ্ছে মেকানিজম অফ বাফার সলিউশন। কিভাবে প্রিভেন্ট করে যে অ্যাসিড অ্যাড করব, বেস অ্যাড করব, বাট পিএইচ চেঞ্জ হবে না। তো হাউ ইট কন্ট্রোলড, কিভাবে এটা কন্ট্রোল হয়। হ্যাঁ, তো দিস ইজ ইওর পয়েন্ট। ওকে, তো লুক, তাহলে ফার্স্টে আসো অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার, ফর এক্সাম্পল অ্যাসিডিক বাফার। ওকে, look here, CH3COOH here, which is an weak acid, which is a weak acid। এই হচ্ছে কি the dissociation of that weak acid, this is the dissociation of that weak acid। okay, so acidic buffer এ প্রেজেন্ট থাকতেছে weak acid and this is the dissociation of that weak acid। সেই weak acid এর এটা হচ্ছে dissociation, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের এটা হচ্ছে ডিকম্পোজিশন অর ডিসোসিয়েশন। ইথানোয়িক অ্যাসিড যখন ডিসোসিয়েট হয় এটা একটা রিভার্সিবল প্রসেস, বিকজ এটা উইক অ্যাসিড, এটা উইক অ্যাসিড। তো যারা উইক ইলেকট্রোলাইট তাদের ডিসোসিয়েশনটা হয় রিভার্সিবল। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে স্ট্রং কনজুগেট।
তার মানে সলিউশনে ইউ হ্যাভ মিক্সড আপ ইথানোয়িক অ্যাসিড এন্ড সোডিয়াম ইথানয়েড। সো whenever মানে সোডিয়াম ইথানয়েড ইজ অলসো ডিসোসিয়েটেড, এন্ড সোডিয়াম ইথানয়েড ডিসোসিয়েট হয়ে সেটাও কি হবে, ওকে, অ্যানায়ন এন্ড ক্যাটায়ন প্রডিউস করবে। বাট এটা যেহেতু একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তো এটা কি হবে, কমপ্লিটলি ডিসোসিয়েট হবে। তাহলে এটা ডিসোসিয়েট হবে হচ্ছে গিয়ে তোমার স্লাইটলি, আর এটা ডিসোসিয়েট হবে হচ্ছে কমপ্লিটলি। এন্ড দিস আর দ্য ডিসোসিয়েশন ইন অ্যাসিডিক বাফার সলিউশন। অর্থাৎ এটাই হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশনের ডিসোসিয়েশন। ওকে, ফাইন। এখন স্যার এই একটা সলিউশনে কোশ্চেন ছিল স্যার, আপনি বাফার সলিউশনের ডেফিনিশনে লিখলেন স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস, কিন্তু স্যার এক্সাম্পলে তো আপনি উইক অ্যাসিড এবং স্ট্রং কনজুগেট দিলেন, এটা কি হলো? ভুল বুঝছো। সেটা হচ্ছে এরা তো বাফার, আমি অ্যাড করব স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। ও ঠিক না, মানে স্যার ওরা তো বাফার তৈরি করবে, ওরা বাফার বলতে সলিউশনটা আর কি? কন্ট্রোল করবে, ওরা পিএইচ কন্ট্রোল করবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এরা তো বাফার, আমি এই সলিউশনে আমি যখন অ্যাডিশনাল এই অ্যাসিড দিব, অ্যাডিশনাল বেস দিব, তখন পিএইচ চেঞ্জ হবে না। তারা তো অলরেডি একটা সলিউশন, ঠিক আছে? তো তাদেরও নিজস্ব একটা পিএইচ মানে আছে। স্যার সলিউশনের কম্পোজিশন হইতে হবে উইক অ্যাসিড বা উইক বেস এবং ওটা স্ট্রং কনজুগেট দিয়ে। স্ট্রং কনজুগেট হওয়া লাগবে, রাইট? ও তার মানে যদি স্যার স্ট্রং অ্যাসিড বা বেস হয় তাহলে ওটা বাফার বলা যাবে না? ওটা বাফার হবেই না, কারণ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের মধ্যে তুমি যদি ফার্দার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস অ্যাড করো, তাহলে পিএইচ কখনোই ঠেকানো যাবে না। কারণ ওই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের কাছে এমন কোনো মেকানিজম নাই যে সে পিএইচটাকে প্রিভেন্ট করতে পারবে। কথা বুঝতে পারছো? যেটা আমি শুরুতেই দেখাইছিলাম, স্টার্টিং এ মনে আছে, যে পিএইচ চেঞ্জ হবে, এটাই তো নরমাল ছিল, ওটাই তো নরমাল যে পিএইচ চেঞ্জ হবে। জি স্যার। বাট এইসব জি ক্ষেত্রে স্যার। পিএইচ চেঞ্জ হচ্ছে না। ওকে, ফাইন। তো এখন আসো, আমাকে বলতে পারো যে এই যে তোমার হচ্ছে গিয়ে যতগুলো স্পেসিস এখানে আছে, হ্যাঁ, এখানে যতগুলো স্পেসিস আছে, সলিউশনের কয়টা কনস্টিটিউয়েন্ট আছে বলতো? মানে এইটা এইটা এটা হলো গিয়া উইক অ্যাসিডিক ডিসোসিয়েশন, এটা স্ট্রং সল্টের ডিসোসিয়েশন, এই ওভারঅল আছে। হ্যাঁ, এখন টেল মি যে সলিউশনে কয়টা কনস্টিটিউয়েন্ট আছে, সলিউশনে কয়টা কনস্টিটিউয়েন্ট আছে, বা অর্থাৎ কয় টাইপের কনস্টিটিউয়েন্ট আছে, মানে সলিউশনে কয়টা উপাদান আছে? টাইপ তিনটা। কয়টা আছে? ওই সলিউশনে এখন কয়জন ব্যক্তি আছে, কয়টা লোক আছে? তিনটা স্যার। কয়টা লোক আছে? চারটা না মানে কয় রকম লোক আছে বলো? স্যার? চার আর কে বললো? স্যার আমি। মনিকা? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, চার, অ্যান্সার হচ্ছে চার। ওভার মোট কয়টা আছে এখানে? মোট এটা একজন, এটার এটা তো একজনই, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ইয়ে এক, মানে একটা, এটা একজনই, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, মানে এইভাবে এখানে শো করতেছে পাঁচজনকে, এখানে পাঁচটা আইটেম শো করতেছে, কিন্তু সলিউশনে আসে হলো চারটা আইটেম, কারণ সলিউশনে এই আইটেমটা নাই। কথা বুঝতে পারছো? সলিউশনে এইটা রয়ে, এটা আনডিসোসিয়েটেড অবস্থায় সলিউশনে আছে, এইটা আছে, এটা আছে, এটা তো এটা একই, আর ওটা আছে, এটা সলিউশনে নাই। ওকে, যাই হোক, এটা বলার জন্য বললাম। এবার এসো, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে যতজনই থাকুক না কেন সলিউশনে, এখানে তো একটা জিনিস সলিউশনে নাই না, কয়েকটা আইটেম না সলিউশনে, কয়েকটা আইটেম সলিউশনে আছে। বাট যত আইটেমই থাকুক না কেন, এই সলিউশনের পিএইচ যা, এই সলিউশনের পিএইচ যত, that totally depends on the concentration of these ion, ঠিক কিনা? তার মানে এই সলিউশনে যত আইটেমই থাকুক না কেন, এই সলিউশনের পিএইচ ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এই সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, তার উপরেই কিন্তু পিএইচ ডিপেন্ড করে। তার সাথে কারা আছে, কে আছে, কত আছে, সেটা দিয়ে কিন্তু তার কিছু যায় আসে না। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার এসো, তার মানে পিএইচ চেঞ্জ হবে না, অর্থাৎ পিএইচ টু বি কন্ট্রোলড,
pH change be prevented, তার মানে কি? তার মানে the change of concentration of hydrogen ion should be prevented বা must be prevented, ঠিক কিনা? কথা বুঝতে পারছো কিনা এই সেন্টেন্সটা? অর্থাৎ কোন কন্ডিশনে pH চেঞ্জ হবে না বা কখন pH চেঞ্জ হবে না? যদি কিনা কি হয় না, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ না হয়। যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ না হয় তাইলেই শুধুমাত্র pH চেঞ্জ হবে না। কথা ঠিক কিনা? তাহলে তার মানে এখন যাই হবে তাতে করে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে না, চেঞ্জ হবে না, ঠিক কিনা? এখন তুমি যাই করো না কেন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে না, চেঞ্জ হবে না। এই তো ব্যাপারটা না? এখন তুমি সেটাই ফিল করতে চেষ্টা করো যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারতো বা চেঞ্জ হইলো না, এটাই দেখার বিষয়। আচ্ছা, তো এবার আসো অ্যাডিশনাল H+, অ্যাডিশনাল H+, কখন আসবে বলো তো? যখন তুমি কি করবা, অ্যাসিড অ্যাড করবা। সলিউশনে কি করবা তুমি, তোমরা অ্যাসিড অ্যাড করবা। যখন তোমরা সলিউশনে অ্যাসিড অ্যাড করবা তখন যেই H+ আসবে সেটা কি, সেটা হচ্ছে অ্যাডিশনাল, ঠিক কি না? অর্থাৎ তুমি অ্যাসিড অ্যাড করছো মানে অ্যাডিশনাল কি অ্যাড হবে, হাইড্রোজেন প্লাস। অ্যাডিশনাল কি অ্যাড হবে, হাইড্রোজেন প্লাস। তাহলে এই যে অ্যাডিশনাল হাইড্রোজেন প্লাস সলিউশনে কি হবে, অ্যাড হবে। যেই হাইড্রোজেন প্লাসটা, এই হাইড্রোজেন প্লাসটা কি করবে, এই হাইড্রোজেন প্লাস যেটা সে কি করবে, এই যে তোমার হচ্ছে কনজুগেটটা তার সাথে অ্যাড হয়ে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। তার মানে তুমি যে অ্যাডিশনাল H+ দিচ্ছ সেই অ্যাডিশনাল H+টা, সেই অ্যাডিশনাল যে H+টা, সেই অ্যাডিশনাল H+টা তার সাথে অ্যাড হতেছে যায় কনজুগেটের সাথে। কার সাথে অ্যাড হইতেছে, এই কনজুগেটের সাথে। কারণ কনজুগেট হিসেবে এটা একটা স্ট্রং কনজুগেট, কনজুগেট হিসেবে এটা একটা স্ট্রং কনজুগেট। তার মানে তার প্রোটন নেয়ার টেন্ডেন্সি খুব বেশি, এর প্রোটন নেয়ার টেন্ডেন্সি কি অনেক বেশি, এর প্রোটন নেয়ার টেন্ডেন্সি অনেক বেশি। কথা বুঝতে পারছো? এই জন্য স্ট্রং কনজুগেট দেওয়া হয়েছে। তার মানে তোমার এডিশনাল H+টা এই কনজুগেট কি করে নিবে, একসেপ্ট করে নিবে, কারণ সে তো একটা স্ট্রং কনজুগেট, তার প্রোটন নেয়ার টেন্ডেন্সি অনেক বেশি, হাই। তো দ্যাট সে নিয়ে কি হবে, কিসে কনভার্ট হবে, ইথানোয়িক অ্যাসিডে। কিসে কনভার্ট হবে, ইথানোয়িক অ্যাসিডে। কিন্তু যে ইথানোয়িক অ্যাসিডটা তারা তৈরি করবে সেটা নো মোর ডিসোসিয়েটেড। সেটা আর কি হবে না, ডিসোসিয়েট হবে না। স্যার যখন, অর্থাৎ আচ্ছা বলেন। তার মানে ইথানোয়িক অ্যাসিডে যখন তারা কনভার্ট হবে, মানে সলিউশনের মধ্যে ইথানোয়িক অ্যাসিড প্রডিউস করছে, কিন্তু সেটা আর কি হবে না, প্রডিউস হওয়ার পরে আর কি হবে না, ডিসোসিয়েট হবে না। দ্যাট মিন্স এটা আনডিসোসিয়েটেড থাকবে, নো মোর ডিসোসিয়েটেড। অর্থাৎ এটা ডিসোসিয়েটেড হবে না। কেন হবে না জানো? কারণ তখন সে আবার কি হয়ে গেছে, উইক ইলেকট্রোলাইট। তখন আবার সে কি হয়ে গেছে, উইক ইলেকট্রোলাইট হয়ে গেছে, তাই না? তখন সে আবার কি হয়ে গেছে, উইক ইলেকট্রোলাইট। তখন সে আবার কি হয়ে গেছে, উইক ইলেকট্রোলাইট। তার মানে উইক ইলেকট্রোলাইট হলে তো তার ডিসোসিয়েট হওয়ার কথা না, বা ডিসোসিয়েট হওয়ার টেন্ডেন্সি খুবই কম, মানে সে ডিসোসিয়েট হইতে চাইবে না। এখন ভাবতে পারো যে অল্প কি হবে না, মানে তুমি ভাববা অল্প কি হবে না, একটু কি হবে না। এই জন্যই তো আমি বলেছিলাম ওই যে নেগলিজিবল কথাটা বলে আসছিলাম, ওই যে নেগলিজিবল কথাটা বলে আসছিলাম, ঠিক না? তো যাই হোক, ওই অল্প আমরা ধরতেছি না। তার মানে উইক ইলেকট্রোলাইট হওয়ার কারণে, অর্থাৎ প্রোটনটা কেন নিছে তার এক্সপ্লেনেশন কি, কারণ সে স্ট্রং কনজুগেট। ডিসোসিয়েট কেন হইল না তার এক্সপ্লেনেশন কি, কারণ পরবর্তীতে সে তো উইক ইলেকট্রোলাইট, সে তো উইক ইলেকট্রোলাইট, যার কারণে তার সে আর কি হবে না, ডিসোসিয়েট হবে না। কারণটা কি জানো? কারণটা হচ্ছে যে আরো কেন, আরেকটা কারণ আছে যে এটা কেন ডিসোসিয়েট হবে না। কারণ সলিউশনে তো ইথানোয়িক অ্যাসিড অলরেডি ডিসোসিয়েট হয়ে আছে না? ইথানোয়িক অ্যাসিড সলিউশনে অলরেডি কি হয়ে আছে, ডিসোসিয়েট হয়ে আছে। অর্থাৎ
এই অ্যাসিড আর এই অ্যাসিড তো একই অ্যাসিড, এই অ্যাসিড আর এই অ্যাসিড তো একই অ্যাসিড। তো এর যতটুকু অ্যাবিলিটি ছিল, এ যতটুকু ডিসোসিয়েট হতে পারতো সেটা তো সে হয়ে বসে আছে, সো দ্যাট ওর আর কোনো সুযোগ নাই ডিসোসিয়েট হওয়ার। বাকি যেটা আছে সেটা ডিসোসিয়েট হবে না, কারণ সলিউশনে তার যতটুকু ডিসোসিয়েট হওয়ার কথা ছিল ততটুকু ডিসোসিয়েট হয়ে আছে। সো দ্যাট এটা দুইটা ভাবেই বলা যায়, এটা যদি উইক ইলেকট্রোলাইট সুতরাং এটা ডিসোসিয়েট হবে না। তোমরা এটাই বলবা, তোমরা এটাই বলবা। আমি শুধু অ্যাডিশনাল বলে দিলাম যে এইটারও আরো একটা কারণ হচ্ছে যে যেহেতু যতটুকু ডিসিশন হতে পারতো সেটা অলরেডি কি অ্যাপ্লাইড, অলরেডি সে অ্যাচিভ করে বসে আছে, সো দ্যাট ওর আর ডিসিশন হওয়ার সুযোগ নাই এখন। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে এই যে অ্যাডিশনাল এইচ প্লাস তার কোনো ইম্প্যাক্ট আছে এখন? এই যে অ্যাডিশনাল এইচ প্লাস তার কোনো ইম্প্যাক্ট আসলো? কোনো ইম্প্যাক্ট পড়লো না, কারণ এই অ্যাডিশনাল এইচ প্লাস তার সলিউশনে কোনো কন্ট্রিবিউট করতে পারে নাই। মানে কন্ট্রিবিউট বলতে ওই অর্থে যে ওটা তো হাইড্রোজেন আয়ন হিসেবে আর রইলো না। আমরা তো শোনো, আমরা কি মিথেনের পিএইচ হিসাব করতে পারি? পারি না। কেন? কারণ হচ্ছে গিয়ে মিথেনের হাইড্রোজেন তো আর প্রোটন না, তাহলে হাইড্রোজেন থাকলেই তো আর হয় না, সেটা কি থাকতে হবে? প্রোটন হিসেবে থাকতে হবে, সেটা লিবারেটেড থাকতে হবে, সেটা ফ্রি হিসেবে থাকতে হবে। সো দ্যাট এই এইচ প্লাসটা তো আর ফ্রি আয়ন হিসেবে থাকতেছে না, যার কারণে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আগে যা ছিল এখনো কি থাকবে, তাই থাকবে, চেঞ্জ হবে না। আচ্ছা, তার মানে অ্যাসিড অ্যাড করলেও কি হচ্ছে না, পিএইচ চেঞ্জ হলো না, পিএইচ চেঞ্জ হলো না, ঠিক না? ওকে, ফাইন। এবার এসো অ্যাডিশনাল ওএইচ মাইনাস, অ্যাডিশনাল ওএইচ মাইনাস তার মানে হচ্ছে অ্যাডিশনাল ওএইচ মাইনাস যেটা, সেটা মানে কখন হবে? যখন তুমি বেজ অ্যাড করবা, যখন তোমরা স্ট্রং কোনো একটা বেজ অ্যাড করবা তখন অ্যাডিশনাল ওএইচ অ্যাড হবে। তাহলে এই অ্যাডিশনাল ওএইচটা কি হবে? সে কাকে যে টার্গেট করবে? তাহলে ওএইচ কাকে যে টার্গেট করবে? এইচ কে। তাহলে অ্যাডিশনাল যে ওএইচ আছে সে যা টাচ করবে কাকে? হাইড্রোজেন প্লাস কে। এন্ড এইটার ওএইচে কি হবে? ওয়াটার হবে। এন্ড ওয়াটারও কি থাকবে? আনডিসোসিয়েটেড। ওয়াটারও আনডিসোসিয়েটেড থাকবে। তো ওয়াটার যখন আনডিসোসিয়েটেড থাকবে তার মানে এই ওইচের তখনও কোনো কি নাই, ইম্প্যাক্ট নাই। এই যে এডিশনাল এইচ এর যেমন ইম্প্যাক্ট ছিল না, তেমনি এখন যে ওইচ অ্যাড করলা সেটারও কিন্তু কি নাই, এখন ইম্প্যাক্ট নাই। কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে, ওয়েইচ এর কোনো ইম্প্যাক্ট নাই, ওয়েইচ এর ইম্প্যাক্টটা আমরা নিউট্রাল করে দিতে পারছি, বাট তারপর একটা নতুন প্রবলেম তৈরি হয়েছে। বলো তো কি পারিয়া? তো সলিউশনটা ডাইলুট হয়ে গেছে। স্যার ওয়াটার যদি না। বাড়ায় দেয় তাহলে ডাইলুশন ইনক্রিজ করবে, মানে আবার রিপিট করি আমি, আচ্ছা ওএইচ মাইনাস এইচ প্লাস এর সাথে অ্যাড হইছে, হইয়া ওয়াটার হইছে। ওয়াটার হওয়ার পরে এই ওএইচ এর ইম্প্যাক্টটা আর নো মোর, অর্থাৎ ওএইচ এর কোনো ও স্যার কনজুগেটটা বেড়ে যাবে, ওএইচ এর কোনো ইম্প্যাক্ট নাই। এইটার ওএইচ যখন ওয়াটার হইছে, ওয়াটার যখন আনডিসোসিয়েটেড তার মানে সেখান থেকে আর ওএইচ বের হয়ে আসে নাই, যার কারণে ওএইচ এর কনসেন্ট্রেশন চেঞ্জ হয় নাই, এইচও চেঞ্জ হয় নাই, ওএইচও চেঞ্জ হয় নাই। কিন্তু এই সময় ওএইচ চেঞ্জ না হইলেও আরেকটা ঘটনা ঘটে গেছে। স্যার সোডিয়াম তো করবেন না এখানে, সোডিয়ামের সাথে তো ওই যাইতে পারে। সেই কথায় পরে আসি, সেই কথায় পরে আসি। হ্যাঁ, আগে এটা বলো। এই ওয়েজ দেওয়ার পরে আরেকটা ঘটনা ঘটে গেছে, কারো চোখে পড়তেছে না? বেসিসিটি বেড়ে গেছে। কারো চোখে পড়লো না এই জিনিসটা? আচ্ছা, যাই হোক, ওয়েজ যখন এইচ কে নিয়ে যায়, ওয়েজ এর ইম্প্যাক্টটা থাকলো না, মানে ওয়েজ লিবারেট হইলো না, তো ওয়েজ এর কনসেন্ট্রেশনটা চেঞ্জ হইলো না, কিন্তু আমার এইচ রিজার্ভ তো কমে গেছে। আমার যাকে নিয়ে পিএইচ সেই এইচ কমে গেল না? জি স্যার। তাইলে এটা কেন নজরে বললো না? এইটা দিয়ে আমার পিএইচ এর কিছু যায় আসে? আসে না। কিন্তু এইটা দিয়ে তো আমার পিএইচ এর যায় আসে, ওরে নিয়ে চলে গেছে, তাইলে আমার এইচ কই? তাহলে আমার পিএইচ কি চেঞ্জ হওয়ার কথা না তখন? ওকে, সো দ্যাট এইখানে ওয়েজ দেওয়ার পরে
এটা ঠিক যে ওএইচ এর কোনো ইমপ্যাক্ট নাই, কারণ ওএইচ তো আর ওই আয়ন হিসেবে সলিউশনে নাই। কিন্তু তাতে যেটা হয়েছে এখন নতুন করে তৈরি হয়েছে কি জিনিস, যে আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা তখন কমে গেছিল, কারণ হাইড্রোজেন আয়ন তো ওএইচ কে নিউট্রাল করছে। তাতে করে পিএইচ চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তাও হবে না। কেন হবে না জানো? কারণ এটাতে ইকুইলিব্রিয়ামে আছে। এটা কি অবস্থায় আছে? ইকুইলিব্রিয়ামে। তো এটা যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, তো তোমরা জানো যে একটা রিঅ্যাকশন যদি একবার ইকুইলিব্রিয়ামে আসে তাহলে সে ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। একটা রিঅ্যাকশন যদি একবার ইকুইলিব্রিয়ামে আসে তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। সো দ্যাট যখন তুমি হাইড্রোজেন আয়ন সরিয়ে দিবা তখন সে কি হবে, ডিসোসিয়েট হয়ে ওই পরিমাণ হাইড্রোজেন আয়ন আবার দিয়ে দিবে। যতটা তুমি নিয়ে গেছো ঠিক সেই পরিমাণ সে আবার দিয়ে দিবে, দিয়ে সে কি করবে, আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসবে। তো এইটা যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে সেই কারণে এই ঘটনাটা ঘটছে। এবার আসো, যদি উইক অ্যাসিড না হয় তাহলে এই ঘটনা কে ঘটাতো? যদি উইক অ্যাসিড না হইতো তাহলে এই অবস্থাটা কে তৈরি করে দিত তোমাকে? তাহলে তার বাফার হইতোই না। তো উইক অ্যাসিড ছাড়া বাফার না হওয়ার কারণটা বুঝতে পারছো? উইক অ্যাসিড ছাড়া বাফার হবে না, কারণ উইক অ্যাসিড না থাকলে তার ইকুইলিব্রিয়ামে আসবে না। ইকুইলিব্রিয়ামে না আসলে তো আর ইকুইলিব্রিয়ামে রক্ষা করার কোনো কথা আসবে না। সো দ্যাট উইক অ্যাসিড দেওয়া লাগতেছে। তার মানে হচ্ছে এইটার বেলায় বলবা যে এইচ ইথানোইক অ্যাসিডে কনভার্ট হবে, কিন্তু ইথানোইক অ্যাসিড যেহেতু ডিসোসিয়েট হবে না তাই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জও হবে না। ওএইচ এইচ এর সাথে মিলে ওয়াটার হবে, সো দ্যাট ওএইচ এরও কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না। কিন্তু দ্যাট টাইম যে হাইড্রোজেন আয়ন কমবে ইকুইলিব্রিয়ামে থাকার কারণে সেই হাইড্রোজেন আয়ন আবার প্রডিউস হবে, যার কারণে ওভারঅল হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে না, চেঞ্জ হবে না। এন্ড চেঞ্জ না হলে পিএইচ এরও চেঞ্জ হবে না। চেঞ্জ না হওয়াতে পিএইচও কি হবে না, চেঞ্জ হবে না। দ্যাটস ইট এন্ড ওভার। এবার আসলে শেষ কথাটা বলি, সেটা হলো যে স্মল অ্যামাউন্টের কথা কেন বলা হয়েছে, ঠিক না? স্মল অ্যামাউন্টের কথা কেন বলা হয়েছে এইবার একটু চিন্তা করো তো, যে এটা যদি খুব বেশি দাও, এটা যদি খুব বেশি দাও, তাইলে তারা যেই মেকানিজম দেখাইতেছে সেই মেকানিজম কি তারা রক্ষা করতে পারবে? বেশি দিলে তো তাদের পক্ষে সেটা তাদের লিমিটের বাইরে চলে যাবে, তাদের সেটা অ্যাবিলিটির বাইরে চলে যাবে। এটা উইক অ্যাসিড, তো এটা কি তার অ্যাবিলিটির বাইরে চলে যাবে না? এটা তার অ্যাবিলিটির বাইরে চলে যাবে। এই জন্য সেটা শুধুমাত্র স্মল অ্যামাউন্টের কথা বলা হয়েছে। ওকে, এই হচ্ছে অ্যাসিডিক বাফারের মেকানিজম। তার মানে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে বাফার সলিউশন দিয়ে যে কেন পিএইচ চেঞ্জ হয় না, তখন তুমি এক্সপ্লেইন করে দিয়ে আসবা যে এটা বাফার সলিউশন, এই কারণে পিএইচ চেঞ্জ হবে না। এবং প্রথমে আমরা এইচ দিলাম, অ্যাসিড দিলাম, এবং এই কারণে অ্যাসিড দেওয়ার পরে কি কি ঘটছে বলবা, এবং বেস দেওয়ার পরে কি হয়েছে সেটাও বললা, এন্ড শেষে ফিনিশিং এ বললা, সো দ্যাট উই ক্যান সে। এবার আসো, যেটা ফারিয়া প্রশ্ন করছে যে সোডিয়ামের কি হয়েছে। তুমি যখন অ্যাসিড অ্যাড করছো তখন এইচ সাথে কে ছিল? হয় ক্লোরাইড, নয় নাইট্রেট, নয় সালফেট ছিল না? শুধু এইচ কি অ্যাড করা যায়? না স্যার। শুধু এইচ কি অ্যাড করা যায়? যায় না। এর সাথে কে ছিল? হয় নাইট্রেট, সালফেট, কার্বনেট, ক্লোরাইড, কিছু একটা তো ছিল, ঠিক না? সে যায় তাকে ব্যালেন্স করবে। কথা বুঝা যায়? তো এইচটা তার ভাগে যাবে, আর ক্লোরাইড, নাইট্রেট, সালফেট যা ওর ভাগে যাবে। তার মানে ওর ভাগটাও আছে, কিন্তু ওর ভাগটা দিয়ে আমার তো এখন কিছু যায় আসে না। ঠিক আছে না? জি স্যার। বেসিক বাফারে, ঠিক না? সেকেন্ডটা যেটা সেটা হচ্ছে বেসিক বাফার। মেকানিজম অফ বাফার সলিউশনের এবার হচ্ছে বেসিক বাফার। যেহেতু অ্যাসিডিক বাফার বুঝে ফেলছো তাই আর বেসিক বাফার বুঝতে কষ্ট হবে না, তাই আর বেসিক বাফার বুঝতে একদমই কষ্ট হবে না। হ্যাঁ, তো দেখো সেটা কিভাবে হয়। বেসিক বাফারে কি থাকতেছে? উইক বেস মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কি হবে? রিভার্সিবল। আর অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি হবে? ইরিভার্সিবল। তো দেখো যেটা বলছিলাম যে বেসিক বাফারের ব্যাপারটা, হ্যাঁ, তো বেসিক বাফারে যে জিনিসটা হয় যে বেসিক বাফারের জায়গাটাতে এটা তাড়াতাড়ি বুঝে ফেলবা, বিকজ অ্যাসিডিক বাফারের জন্য যা বলা লাগছে সেই কথাগুলো তো বলা হয়েই গেল। তো বেসিক বাফারে কি হবে, ওই আর অতটা বলার সুযোগ থাকবে কম, প্রয়োজনও পড়বে না। দেখো সেটা তাহলে এইবার হচ্ছে অ্যাডিশনাল H+, অ্যাডিশনাল হচ্ছে H+,
তবে একটা জিনিস নোটিস করো, সেটা হচ্ছে এটা হচ্ছে কি তোমাদেরকে ইউজ টু না হলে কিন্তু ভুল করবা। সেটা হচ্ছে যে আমি কিন্তু দ্যাট টাইম যখন অ্যাডিশনাল এইচ প্লাস তখন কিন্তু নিচে লিখছি, এখন আবার অ্যাডিশনাল এইচ প্লাসটা উপরে লিখছি। মানে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে তুমি কোনটা কিভাবে লিখতেছো। আমি উপরে এইচ প্লাস লিখছি কেন, কারণ আমি এবার বুঝবো কি বুঝবো, আমি তো আগেই আমাকে চিন্তা করে রাখতে হয়েছে এখানে যে আমি কি করব। এই যে অর্থাৎ তুমি আগেই কি হবা, ডিসাইডেড থাকবা, যে তুমি আগেই ডিসিশন নিয়ে রাখবা আমি যে এইচ প্লাস দিব, সে এইচ প্লাস কার সাথে অ্যাড হবে। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে হবে আগে থেকেই। তাহলে যাই হোক, এবার কি হলো, তাহলে যখনই অ্যাসিড অ্যাড করলাম, বেসিক ব্যাপার এটা, যখন ফার্দার অ্যাসিড অ্যাড করলাম, অ্যাসিড এসে এইটার ওই স্পেলে কি হবে, ওয়াটার। তাহলে অ্যাসিডিক বাফারে যেটা পরে হলো এবার সেটা আগে হলো, মানে অ্যাসিডিক বাফারে যেটা বেস দেওয়ার পরে হইছে, বেসিক বাফারে সেটা অ্যাসিড দেওয়ার পরে হইলো। তাহলে এটা কি থাকবে, আনডিসোসিয়েটেড। এটা কি থাকবে, আনডিসোসিয়েটেড। এন্ড আগের মতোই এটা আনডিসোসিয়েট হলে যে ওয়েট লস হবে সেটা আবার রিগেইন হবে। কিভাবে রিগেইন হবে, কারণ এটা তো ইকুইলিব্রিয়ামে আছে, তো আবার কি হবে, রিপ্রোডিউস করবে, তাহলে রিগেইন হবে, সো দ্যাট কনসেন্ট্রেশন রিমেইন আনচেঞ্জ। আর অ্যাডিশনাল যখন হচ্ছে ওয়েট মাইনাস, তখন তুমি খুব কনসিয়াসলি কি করবা, এই যে ওয়েট মাইনাস অ্যাডিশনাল, তাহলে সেই কার কাছে যাবে, অ্যামোনিয়ামে, তখন কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর যেটা কি নাকি নো মোর ডিসোসিয়েটেড, যেটা কি হবে, নো মোর ডিসোসিয়েটেড। এন্ড এটা বিকজ কি, বিকজ আগের মতোই, বিকজ উইক ইলেকট্রোলাইট, যেটা বিকজ হচ্ছে উইক ইলেকট্রোলাইট, ব্যাস, দ্যাটস ইট। তার মানে সেম আগে পরে শুধু, কিন্তু তুমি শুধু ফিল করলেই হবে, রিয়েলাইজ করলেই হবে, এন্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য এবিলিটি টু মেক দ্য এক্সপ্লেনেশন। ওকে, তো এই এক্সপ্লেনেশন করতে জানতে হবে, প্রপার রিয়েলাইজেশন হলে এটা সম্ভব। তাহলে অ্যাসিডিক বাফার অর বেসিক বাফার, ঠিক আছে, আমরা যদি কি করি, ফার্দার অ্যাসিড বা বেস অ্যাড করি, তাহলে সেটার পিএইচ চেঞ্জ হবে না, কেন হবে না এইটা দেখাবা, তার সাথে থিওরিটিক্যাল ডেসক্রিপশন দিবা। দেখো, ব্লাড বাফারের মেকানিজম নর্মালি আসে না, কিন্তু ব্লাড বাফারের তোমার হচ্ছে কোনটা ব্লাড বাফারের কম্পোজিশন, সেটা এমসিকিউতে মানে বলতে গেলে খুব ফ্রিকোয়েন্টলি আসে। ব্লাড বাফার, হুইচ অফ দ্য ফলোইং ইজ বাফার ইন ব্লাড, হুইচ অফ দ্য ফলোইং ইজ বাফার ইন ব্লাড, এটা না এমসিকিউতে অনেক ফ্রিকোয়েন্ট। তো সেটা হচ্ছে এরকম, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর হচ্ছে কার্বনিক অ্যাসিড, আগে পরে কার্বনিক অ্যাসিড আগে, বাইকার্বনেট পরে, এটাও লেখা যায়, এটা কোনো ব্যাপার না, আগে পরে লেখা কোনো বিষয় না, কিন্তু মাথায় রেখো, মানে ভেবো না যে এটার মধ্যে আগে পরে লেখা দিয়ে কিছু যায় আসে, সেটা এটাতে কিছু যায় আসে না। তো এখানে সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড, এই কম্পোজিশনটা হচ্ছে ব্লাডের বাফার, কার্বনিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটাই হচ্ছে গিয়া ব্লাডের বাফার, যেখানে এটা হচ্ছে গিয়া উইক অ্যাসিড আর এটা হচ্ছে তার স্ট্রং কনজুগেট, এটা হচ্ছে উইক অ্যাসিড, এটা তার স্ট্রং কনজুগেট। এন্ড থিঙ্ক ওয়ান থিং, সেটা হচ্ছে যে এটা আসলে এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার মিলে হয়। এটা কিভাবে হয়, কার্বনিক অ্যাসিড যেটা বডিতে, এটা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার মিলে হয়, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিড হয়, এন্ড সেটা আবার সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যাড হয়ে সোডিয়াম বাইকার্বনেট হয়, যার কারণে ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে কনসিডার করবা যেটা হচ্ছে ব্লাড বাফার, বাফার ইন ব্লাড। আচ্ছা, আর ব্লাডের পিএইচ যেটা, সেটা হচ্ছে 7.4। ব্লাডের পিএইচ কত জানতে চাই, এটা খুবই ফ্রিকোয়েন্ট আসে, এটা যে ব্লাডের পিএইচ কত সেটাও খুব ফ্রিকোয়েন্ট আসে, সেটার আনসার হচ্ছে 7.4। 7.4 হচ্ছে ব্লাড বাফারের পিএইচ। তো এটা এমসিকিউ হিসেবে পেতেও পারো কালকে, পাবা কি, মানে পেতে পারো কি, পাবাই। স্যার পিএইচ কত, স্যার পিএইচটা তুলতে পারি? 7.4। আচ্ছা, এবার পিএইচ অফ বাফার সলিউশন,
পিএইচ অফ বাফার সলিউশন, অর্থাৎ বাফার সলিউশনের পিএইচ ডিটারমিনেশন ফ্যাক্টর আর কি, পিএইচ অফ বাফার সলিউশন। হ্যাঁ, আচ্ছা, তো পিএইচ অফ বাফার সলিউশনের জন্য আমরা লেট অ্যান অ্যাসিডিক বাফার, লেট অ্যান অ্যাসিডিক বাফার অর্থাৎ একটা অ্যাসিডিক বাফারকে আমরা নিয়ে নিলাম পিএইচ ডিটারমিনেশনের জন্য। তো লেট অ্যাসিডিক বাফার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েড। যেখানটায় এই ইথানোয়িক অ্যাসিড ডিকম্পোজ হয়ে কি হবে, দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড। তো দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন। তো এটা হচ্ছে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন। হ্যাঁ, তো এটা যদি উইক অ্যাসিডের ডিসোসিয়েশন হয় তাহলে নাও আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি দিয়ে বুঝাই, কে এ। ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কি, কে এ। আচ্ছা, তাহলে কে এ ইজ ইকুয়াল টু কি হবে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট সাইড আপন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট। ওকে, সিম্পল, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, কে এ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। ওকে, ফাইন। এবার আসো এইচ প্লাসটাকে আমরা লেফটে নিয়ে আসবো, এইচ প্লাসটাকে লেফটে নিয়ে আসবো। আচ্ছা, এইচ প্লাসকে যখন লেফটে আনবো তাইলে কি হবে দেখো তো, এই কে এ থাকবে আর সিএইচসি সি ডাবল এইচ উপরে যাবে আর সিএইচসি সি ডাবল মাইনাসটা নিচে থাকবে। তো এই হচ্ছে গিয়ে এইচ প্লাসের ইকুয়েশন, তখন এইচ প্লাস ইজ ইকুয়াল টু এটা হয়। ওকে, আচ্ছা, এখন এইখানে আমরা একটা কাজ করতেছি, কে এ এটা অ্যাসিড, তো এইখানে লিখবো অ্যাসিড, তার মানে এটা বাফার সলিউশনের অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বাফার সলিউশনের অ্যাসিড। তো আমরা অ্যাসিডের কনসেন্ট্রেশন ইউজ করব। আর এটা হচ্ছে বাফার সলিউশনের সল্ট, ওটা হচ্ছে বাফার সলিউশনের সল্ট, মানে কনজুগেটটা হলো সল্ট। তাহলে কি হলো, অ্যাসিড বাই সল্ট হলো। তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন বাই সল্টের কনসেন্ট্রেশন, তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন বাই সল্টের কনসেন্ট্রেশন, কে এ ইনটু। এবার দুই দিকে নেগেটিভ লগ নিব, তাহলে নেগেটিভ লগ এইচ প্লাস, নেগেটিভ লগ এইচ প্লাস ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ কে এ মাইনাস নেগেটিভ লগ কি তো অ্যাসিড বাই বেস, সরি অ্যাসিড বাই সল্ট, তাই না, জাস্ট নেগেটিভ লগ, মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ কে এ মাইনাস লগ অ্যাসিড বাই সল্ট। মাইনাস লগ এইচ প্লাস মানে কি, পিএইচ, মাইনাস লগ এইচ প্লাস মানে কি পিএইচ, আর মাইনাস লগ কে এ মানে কি পিকেএ, মাইনাস লগ কে এ কি তাহলে পিকেএ। আর এই মাইনাসটাকে না আমি প্লাস করে নিব, এই মাইনাসটাকে প্লাস করে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে লগ যেটা অ্যাসিড বাই সল্ট আছে সেটাকে আমরা লিখবো সল্ট বাই অ্যাসিড, মানে মাইনাসকে প্লাস করে দিয়ে অ্যাসিড বাই সল্টকে আমরা সল্ট বাই অ্যাসিড করলাম। তাহলে ফাইনালি কি হলো, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ concentration of salt by acid, concentration of salt by concentration of acid. So this is called Henderson equation. It is Henderson equation. Henderson equation. So এটাকে আমরা বলবো হচ্ছে যে এটা হচ্ছে Henderson equation. This is known as Henderson equation. This is known as Henderson equation. So এটাই হচ্ছে আমাদের pH determination করতে হয় বাফার সলিউশনের বাই দ্য হেল্প অফ দিস ইকুয়েশন, বাই দ্য হেল্প অফ দিস ইকুয়েশন। অর্থাৎ এই ইকুয়েশন দিয়ে আমরা কি করব, বাফার সলিউশনের পিএইচ ডিটারমিন করব। তবে এটা করব কখন, অ্যাসিডিক বাফার হলে এটা, কিন্তু যদি বেসিক বাফার হয় তাহলে পিএইচ এর জায়গায় পিওইচ হবে, পিকে এর জায়গায় পিকেবি হবে, সল্ট বাই অ্যাসিডের জায়গায় সল্ট বাই বেস হবে, মানে বেসিক বাফার হলে সেইভাবে চেঞ্জটা আসবে। তো এই হচ্ছে বাফার সলিউশনের পিএইচ ডিটারমিনিং ইকুয়েশন। অনেক সময় এই ইকুয়েশনটা এস্টাবলিশ করতে দেয়, অর্থাৎ এই ইকুয়েশনটা বোর্ড দেয় না, বোর্ড এটা অ্যাপ্লাই করতে দেয়, ইকুয়েশন এস্টাবলিশ করতে দেয় না ইউজুয়ালি, নরমালি। বাট তোমাদের দেখা যাবে যে এটা এস্টাবলিশ করতে দিছে, রিমেম্বার, এমন হতে পারে যে এস্টাবলিশ করতে দিছে। যদি তোমরা এমসিকিউ ওরিয়েন্টেড বা এমসিকিউ টাইপ ফিডব্যাক দিতে যাচ্ছ, যদি এমসিকিউ টাইপ ফিডব্যাক না দিতা তাহলে দেখতা যে এটার ইকুয়েশনটাই করতে দিত,
মানে এই ইকুয়েশনটা করতে দিত আর কি, কথা বুঝতে পারছো? কারণ হাবিবের এইটা একটা টেন্ডেন্সি আছে এই ইকুয়েশনটা করতে দেওয়ার, এটা আসলে বোর্ড হলে অ্যাপ্লাই করতে দেয়। তো এই হচ্ছে হেন্ডারসন ইকুয়েশন। ওকে, আচ্ছা এবার এসো একটু টাইম সেভিং এ যাচ্ছি আমি, কারণ 9:30 বেজে গেছে। হ্যাঁ, আমি একটু টাইম সেভিং এ গেছি, নয়তো আরো ছোট ছোট ম্যাথ দিয়ে শুরু করতাম, কিন্তু ছোট ম্যাথে যেতে পারলাম না। 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, 6 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে Ka is equal to 1.8 10 inverse 5। ওকে, তো এখন দেখো এটা একেবারেই মানে একটা কমন একটা সিকিউ, একদম এত কমন মানে আনবিলিভেবল, এত বেশি আছে। 10 ml 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, 6 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ইথানোয়িক অ্যাসিডের Ka এর ভ্যালু দেওয়া আছে, এন্ড তোমাকে মানে কোশ্চেন আস্ক করবে সিতে বলবে যে হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ এবি মিক্সচার, অর্থাৎ সাপোজ এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে বলবে যে ডিটারমিন দ্য পিএইচ অফ এবি মিক্সচার, এটা একেবারে অর্ডিনারি কোশ্চেন, সবসময় এমনই হবে। হ্যাঁ, এটা সিতে হয়। আর ডিতে বলে কি জানো, যে পিএইচ চেঞ্জ হবে কিনা, এদেরকে মিক্স করলে পিএইচ চেঞ্জ হবে কিনা। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এবার এসো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমার এখানে ইথানোয়িক অ্যাসিড তো a component of buffer solution, ethanoic acid, but sodium hydroxide কিন্তু component of buffer solution না, it helps to create buffer, make buffer, or sodium hydroxide helps করে to make buffer, sodium hydroxide itself not a component of buffer solution, so that এখানে তোমাকে কি করতে হবে, রিঅ্যাকশন করতে হবে। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি হবে, রিঅ্যাকশন হবে। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি হবে, রিঅ্যাকশন হবে। এন্ড ইন দিস রিঅ্যাকশন সোডিয়াম ইথানয়েট আর হচ্ছে H2O প্রডিউস হবে। ওকে, তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করবে, তারপরে সোডিয়াম ইথানয়েট এন্ড ওয়াটার প্রডিউস হবে। এন্ড হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ বাফার সলিউশন, দিস টু। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ বাফার সলিউশন, দিস টু। তার মানে এই দুইটাকে মিক্স করলে পরবর্তীতে যে সল্ট হবে, ওই সল্টের সাথে আগের যে অ্যাসিড, তারা মিলে দেন কি হবে, বাফার তৈরি করবে, এন্ড সেটা কি হবে, অ্যাসিডিক বাফার। স্যার এই জায়গাটা বুঝলাম না, মানে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা কি বাফার সলিউশন বলে, মানে এই দুইটাকে একসাথে কি বাফার সলিউশন বলে, তা বলে না কিন্তু। বাফার সলিউশন বলে হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং কনজুগেট। তো এই উইক অ্যাসিড স্ট্রং কনজুগেটটা তৈরি করে নিবে, স্ট্রং কনজুগেটটা সলিউশনে কি করে নিবে, মেক করে নিবে। কথা বুঝতে পারছো? আমাকে এক্সট্রা দেওয়া লাগবে না, ওটা কি করে নিবে, সে মেক করে নিবে। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম ইথানয়েটটা মেক করে নিবে। আরেকটু কথা আছে, বলবো একটু পরেই। তাহলে এখন এইটার কতটুকু দিছো, 10 মিলিলিটার, ওইটার কতটুকু দিছো, 6 মিলিলিটার। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 10 মিলিলিটার আর সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাড করতে হচ্ছে 6 মিলিলিটার, তাই তো? আচ্ছা, এখন অনেকেই কিন্তু আস্তে আস্তে দুই তিনজন কমে গেছে ডিসকানেক্টেড, এটা চেষ্টা করে থাকার জন্য। দেখো আমি মানে কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, রিফাই কোশ্চেনের অ্যান্সার করো। রিফা। জি স্যার। আচ্ছা তোমাকে বলি, সেটা হচ্ছে যে সাপোজ কথার কথা ইথানোয়িক অ্যাসিডের 10 মিলিলিটার দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডেরও 10 মিলিলিটার যদি দিতাম, তাহলে কি বাফার হইতো? স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি হয়ে যাওয়ার কারণে পিএইচ চেঞ্জ হয়ে যায়। এটা 10 ml আছে না, ওটা তো 6 ml আছে, ওটাও যদি 10 ml থাকতো বাফার হয়তো তৈরি হতো না। বাফার হইতো কি? তাহলে স্যার স্মল অ্যামাউন্ট হতো না, স্মল ড্রপস অফ স্ট্রং অ্যাসিড অর স্ট্রং। আরে সই কোথায় নিয়ে গেছে, স্ট্রপ ওই স্মল ড্রপ তো পরে অ্যাড করব, এখন আমি বাফার বানাচ্ছি,
এখন বাফারটা এটা 10 এটা 10 নিলে কি বাফার বানানো যাবে? এইটা 10 আছে, ওটারও 10 নিলাম, তাহলে কি আর বাফার হবে তখন? ফারিয়া, না স্যার, স্যার আমি না বলতেছি, আপনি শুনতেছেন না? হ্যাঁ হ্যাঁ রিফা, তাহলে কি হবে না? বাফার হবে না, তাই কি না? তো বাফার হবে না, তাই না? আচ্ছা, আমি 10 এর থেকে যদি বেশি নেই তাহলে কি বাফার হবে? স্যার তো অ্যাসিডিটি থাকবে না। ইয়েস, সেটাই কথা। এটা সমানও হতে পারবে না, বেশিও হতে পারবে না, ওটা কম নিতে হবে, কম 1 মিলিলিটার হলেও কম নিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেই বাফার হবে সেটা কিন্তু গ্যারান্টি নাই। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেই বাফার হবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কন্ডিশন আছে সেখানে। সেটা হচ্ছে অ্যাসিড বেশি হইতে হবে, এটা কম হইতে হবে। তাতে করে কি হবে? এর 10 ml এর থেকে 6 ml নিউট্রাল হইয়া 4 ml থেকে যাবে, তাই না? অর্থাৎ এ 10 ml আর এটা 6 ml অ্যাড করছো, তাহলে 10 ml এর থেকে 1 ml 1 ml এর সাথে রিঅ্যাকশন করবে, 2 ml 2 ml এর সাথে রিঅ্যাকশন করবে, 3 ml 3 ml 4 ml 4 ml 5 ml 5 ml 6 ml 6 ml এর সাথে রিঅ্যাকশন করবে, তাই না? তাহলে যখন এটা 6 ml রিঅ্যাকশন করে ফেলবে, এরও 6 ml তো তখন রিঅ্যাকশন করবে, কিন্তু তারপরেও তার কত থাকবে? 4 ml। আর ওর কি থাকবে? 0 ml। থাকার কথাও না, থাকলে বাফার হবেও না, ঠিক কি না? বিপরীতে ওই দিকে যায় কি হবে? যেটা এদিক থেকে মাইনাস হয়েছে ওটা ওই দিকে যায় কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। যেটা এদিক থেকে মাইনাস হয়েছে সেটা ওই দিকে যায় কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে তোমার আফটার রিঅ্যাকশন। এটাই হচ্ছে কি আফটার রিঅ্যাকশন। তাহলে আফটার রিঅ্যাকশন এই অ্যাসিডটা কতটুকু আছে? 4 ml। আর এই যে সল্ট হইল যেটা, সেটা কত ml হইছে? 6 ml। তাহলে এটা হচ্ছে 4 ml আর ওটা হচ্ছে কত? 6 ml। তাহলে এখন এই দুইটা মিলে কি হবে? বাফার হবে। এখন এই দুইটা মিলে কি হবে? বাফার হবে, রাইট? তো এখন বাফার হবে। কিন্তু আরেকটা কন্ডিশন আছে, খেয়াল করো, আরেকটা কন্ডিশন আছে। এগুলো বলা যাচ্ছে কখন জানো? যখন কনসেন্ট্রেশন সেম। এগুলো বলা যাচ্ছে কখন জানো? এই যে যখন কনসেন্ট্রেশন সেম। কনসেন্ট্রেশন সেম থাকলে এটা এভাবেই হবে, কিন্তু কনসেন্ট্রেশন সেম না হলে সেটা আরেকটা ব্যাপার দাঁড়াবে। তো দ্যাট এখন পর্যন্ত চিন্তা করো শুধু যে কনসেন্ট্রেশন সেম বললে এটা বলা যায় যে 6 ml ওর 6 ml কে নিউট্রাল করবে। কনসেন্ট্রেশন সেম হলে বলা যায়। তাহলে এটা আমরা করতেছি এখন কোনটা? কনসেন্ট্রেশন সেম যখন তখন করতেছি, তখনকারটা আগে সলভ করি, তারপর কনসেন্ট্রেশন ডিফারেন্ট হলে কি করব বলে দিব, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা কত ml আছে? 4 ml, আর এটা কি 6 ml। এখন তোমার টার্গেট ইকুয়েশন কি? তোমার টার্গেট ইকুয়েশনটা কি? হেন্ডারসন ইকুয়েশন। তোমার টার্গেট ইকুয়েশন হেন্ডারসন ইকুয়েশন। তো হেন্ডারসন ইকুয়েশনে যেতে গেলে তোমার কি লাগবে? সেটা হলো যে অ্যাসিডের কনসেন্ট্রেশন লাগবে, সল্টের কনসেন্ট্রেশন লাগবে। অ্যাসিডের কনসেন্ট্রেশন লাগবে, সল্টের কনসেন্ট্রেশন লাগবে, এবং সেটা কোনটা লাগবে? মিক্স সলিউশনে। কোনটা লাগবে? মিক্স সলিউশনে। তার মানে অ্যাসিডের কনসেন্ট্রেশন ইকুয়াল টু অ্যাসিডের কনসেন্ট্রেশন ইকুয়াল টু কি করবা জানো? সেটা হলো V1 কত? 4, S1 কত? সরি 0.1, আর V2 হচ্ছে যায়া 16। আচ্ছা, তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন মিক্স সলিউশনে, তাহলে ফর্মুলা কি? V1 S1 বাই V2। V1 S1 বাই V2। স্যার V1 V2 কত? 4 হওয়ার কথা না। শোনো বলতেছি, V1 কত? 4। V1 মানে কি? অ্যাসিডের কত? স্যার V1 16 না, কারণ না কি স্যার, মানে V1 হলো যেই অ্যাসিডটা আছে, মানে বাফার তৈরি করছে কে কে? এইটা আর এইটা। অ্যাসিড 4 ml আর বেইজে সল্টের 6 ml। তাহলে এখন অ্যাসিডের কনসেন্ট্রেশন বার করতেছি। অ্যাসিডের কনসেন্ট্রেশন মানে কি? তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন হলো অ্যাসিডের V1 কত? 4 ml, আর S1 কত? 0.1। এই যে S1 0.1, আর V2 16। এই 16 কোথা থেকে আসছে? এই 10 আর 6, 10 and 6 অর্থাৎ 16। তার মানে হলো এই 4 ml হলো তার থিওরিটিক্যাল, এই 4 ml হচ্ছে থিওরিটিক্যাল ভলিউম, আর এই 10 আর 6 হচ্ছে তার প্র্যাকটিক্যাল ভলিউম। ঠিক আছে? থিওরিটিক্যাল ভলিউমের মোলারিটি 0.1, কিন্তু প্র্যাকটিক্যাল ভলিউমের মোলারিটি কত? ও এটা হচ্ছে স্যার বুঝছি। আচ্ছা, এটা আসবে হচ্ছে 0.025। আচ্ছা, এবার সল্টেরটায়,
সল্ট ইকুয়াল টু 6 ইন্টু 0.1/16, অর্থাৎ সল্ট কত 6 আর সেটাও কত 0.1, আর ভি তো তখনও কত টোটাল 16, তাহলে এটা আসবে 0.0375। ওকে, সো অ্যাসিডের কনসেন্ট্রেশন সল্টের কনসেন্ট্রেশন পেয়ে গেলা। এইবার ফর্মুলাকে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। তাহলে পিকেএ কিভাবে বার করব? পিকেএ হলো কি মাইনাস লগ কেএ, পিকেএ কি মাইনাস লগ কেএ, আচ্ছা প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন কত 0.0375 আর অ্যাসিডের কনসেন্ট্রেশন কত 0.025, আর পিকে এর ভ্যালু কত 1.8 ইনটু 10 ইনভার্স 5, আর এটা করলে পাবো 0.17, এটা করলে পাবো 4.74, তার সাথে 0.17, তাহলে 4.91 অ্যান্সার, 4.91 অ্যান্সার। তাহলে স্যার হ্যাঁ বলো বলো। স্যার আমরা অ্যাসিডের কনসেন্ট্রেশন থেকে ডিরেক্টলি পিএইচ বাই করতে পারতাম না, মানে উইক অ্যাসিডের পিএইচ যেভাবে বাই করতাম, কারণ অ্যাসিডই তো বেঁচে থাকবে। না 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 না, এটা তো বাফার তৈরি করে ফেলছে, কিন্তু এটা বাফার সলিউশনে দিয়ে। কিন্তু বাফার তৈরি করলে তো স্যার পিএইচ শুধু এইচ প্লাসের উপর ডিপেন্ড করবে, বাফার তো কনজুগেট সাপ্লাই করবে। না ঠিক আছে, কিন্তু যে আমরা তো এই ইকুয়েশনটা যখন এস্টাবলিশ করছি হেন্ডারসন ইকুয়েশন, তখন কিন্তু আমরা প্রুফ করে আসছি যে বাফার সলিউশনে পিএইচ হলে এই ইকুয়েশন দিয়ে করতে হবে, বাফার সলিউশনে পিএইচ হলে এই ইকুয়েশন দিয়ে করতে হবে। তো এটা আমরা যেহেতু প্রুফ করে আসছি, এস্টাবলিশ করে আসছি, তার মানে ডেফিনেটলি এটা রিজন আছে, ঠিক না? তাহলে অ্যান্সার হলো 4.91। তাহলে স্টেপগুলো ফলো করো, কি হইতেছে রিঅ্যাকশন করতেছো, রিঅ্যাকশন করবার পরে ভলিউম গুলো নিচে নিচে লিখবা, লিখে দেখবা যে কতটুকু অ্যাসিড রিমেইন করে আর কতটুকুই বা সল্টে যায়। তারপরে অ্যাসিডের কনসেন্ট্রেশন সল্টের কনসেন্ট্রেশন বার করবা কিভাবে? এই ফর্মুলা দিয়ে V1S1/V2 দিয়ে করার পরে হেন্ডারসন ইকুয়েশনে যাবা, আর হেন্ডারসন ইকুয়েশনে যাবার পর তারপরে তোমরা কি করবা? রেসপেক্টিভ ভ্যালু বসায় দিবা, দেন অ্যান্সার পাবা, তাই তো? অ্যান্সার পাবা না? আচ্ছা এবার আসো কিছু কিছু জিনিস বলে ফেলি, কয়েকটা পয়েন্ট তোমাদেরকে মনে করে দেই। একটা হচ্ছে কেউ কি একটা ভালো সংখ্যায় স্টুডেন্ট এবং ভালো সংখ্যার শিক্ষকরা বা ভালো সংখ্যায় ইনস্ট্রাক্টররা কি করবে জানো? এই কাজটা করবে না, এই কাজটা করবে না। তারা কি করবে জানো? পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগারিদম অফ সল্ট বাই অ্যাসিডের জায়গায় পিকে কেমনে করবা তত জানোই, ওটা বাদই দাও, প্লাস লগারিদম অফ এটার জায়গায় বসাবে 4, সরি সল্টের জায়গায় বসাবে 6 আর এটার জায়গায় 4, তাও অ্যান্সার আসবে। স্যার শর্টকাটটা বুঝি নাই। মানে খেয়াল করছো, এই যে এই কাজটুকু না করে শুধু এই যে 4 পাইছো আর ওই যে 6 পাইছো, এটা দিয়ে অঙ্ক করা যাবে। এই যে 4 পেলা আর ওই যে 6 পেলা, সেটা দিয়ে অঙ্ক করা যাবে। অর্থাৎ সল্টের জায়গায় ওই 6 আর অ্যাসিডের জায়গায় এই 4 বসালে অঙ্ক হয়ে যাবে। কেন হবে জানো? না স্যার, এটা খুব নরমালি চিন্তা করো, এরেও 60 দিয়ে ভাগ করছো, ওরেও করছো, এরেও 0.1 দিয়ে মাল্টিপ্লাই করছো, ওরেও 0.1 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে ওদের ম্যাগনিটিউডে কোনো ইফেক্ট পড়ছে? রেশিওতে কোনো ইফেক্ট পড়ছে? নো স্যার। খেয়াল করছো টেকনিক্যাল ব্যাপারটা, ঠিক না? জি স্যার, এটা এমসিকিউতে করা যাবে। ঠিক না? আমি যখন এক্সট্রা কাজটা করলাম, খেয়াল করছো, তখন করতে গেলে আমি যা করছি আমি লজিক দিয়ে কি করতে পারি? এ বাদ ও বাদ, তার মানে কি রেশিও কোনটা থাকবে? 6/4 রেশিও না, ঠিক কি না? তাহলে এটা কি করা যায়, ঠিক না? করা যায়, এটা অনেকেও এটা করে, কিন্তু এটা আমার একটু আর্গুমেন্ট থাকে এখানে। কেন জানো? কারণ আমি এক্সট্রাও কি এটা দেওয়া যাবে, মানে ইকুয়েটিভের অ্যানসারটা এভাবে করতে পারবো? সিকিউ এইটা দিয়ে করলেও মার্ক পাওয়া যাবা, বললাম না? একটা বিগ পোরশন এটা করবে, বিগ পোরশন, নট মানে মানে বললাম যে অল্প কয়েকজন না, বিগ একটা পার্টি কি করবে জানো? এই কাজটা করবে।
কিন্তু এটা আমার একটা এখানে একটা মানে মানে আমার একটু এখানে ডিনায়াল আছে। আমার ডিনায়ালটা কেন, মানে আমার ডিনায়ালটা হচ্ছে যে আমি এখানে এক্সপ্রেশন দিচ্ছি কিসের, আমি এক্সপ্রেশন দিচ্ছি কিসের, মোলার কনসেন্ট্রেশনের। আমি এক্সপ্রেশন দিচ্ছি কিসের, মোলার কনসেন্ট্রেশনের। এই 6 যখন বসাইছি সেটা কি মোলার কনসেন্ট্রেশন না, মানে মিনিংটা নিয়ে আমার আপত্তি থাকে, কথা বুঝছো? আমার আপত্তির জায়গাটা হচ্ছে কি মিনিং নিয়ে, যে আমি যে 6 বসাচ্ছি সেটা তো মোলার কনসেন্ট্রেশন বসাচ্ছি না, অঙ্কের খাতিরে অঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু এটা মিনিংটাকে ভায়োলেট করা হয়। সো দ্যাট এটা মনে রেখো, যদি ওই সময় খুব ক্লামজি মনে হয় তোমাদের অপশন রইলো যেটা করা যায়। আর এমসিকিউ, ঠিক না, এমসিকিউ তে যখন খুব তাড়াতাড়ি করতে হবে তখন এটা আরো হেল্প দিবে, ঠিক না? তখন কি করবে, এটা কিছুটা হেল্প করবে, ঠিক না? অনেকটাই জি হেল্প স্যার। করবে, তাই না? জি স্যার। ইভেন আরেকটা জিনিস বলে দেই তোমাদেরকে, সেটা হচ্ছে যে মনে রাখবা যে ভলিউম নাই, এই ভলিউমও নাই, ওই ভলিউমও নাই। মানে এমন হইলো যে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড আবার 0.1 মোলার সোডিয়াম ইথানয়েড, অর্থাৎ এবার আর রিয়াকশন ছাড়া 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, 0.1 মোলার কি সোডিয়াম ইথানয়েড, রিয়াকশন ছাড়া। কে এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু 1.8 ইন্টু 10 ইনভার্স 5। তখন যদি পিএইচ কত বলে, তখন যদি পিএইচ কত বলে, শুনো কিন্তু, তখন যদি বলে যে পিএইচ কত, অ্যাসিড সল্ট, এটাও 0.1, ওটাও 0.1, অ্যাসিডের কনসেন্ট্রেশন দিয়ে দিচ্ছে, সল্টের কনসেন্ট্রেশন দিয়ে দিচ্ছে, দুইটাই 0.1 0.1, কে এর ভ্যালুতে দেওয়াই থাকবে। এখন পিএইচ ইজ ইকুয়াল টু কত, সেটার শর্টকাট কি বলো তো, বলো। স্যার বুঝলাম না কিসের শর্টকাট? মানে এটা তখন শর্টকাটটা কি, মনে করো 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড আবার 0.1 মোলার সল্ট দেওয়া আছে, দুইটাই 0.1 মোলার দিছে, অ্যাসিড সল্ট দুইটাই দিছে এবং দুইটাই 0.1 মোলার দিছে। তখন বললো পিএইচ কত, তখন পিএইচ করার জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি? মানে হ্যাঁ মানে অ্যাসিড আর সল্ট কেটে কেটে যাবে, লগ অ্যাসিড। হ্যাঁ, তার মানে সহজ করে বলতে গেলে তখন পিএইচ ইকুয়াল টু পিকে, হ্যাঁ, পিকে। ঠিক কিনা? তখন কি পিএইচ ইজ ইকুয়াল টু, এই ধরনের এমসিকিউ দিবে, অনেক সময় বাফারের এমসিকিউ দেয়, অনেকে মনে করে আরে আল্লাহ বাফারের এমসিকিউ দিছে, বাফারের এমসিকিউ আমি কেমনে 1 মিনিটে করব, বাফারের এমসিকিউ দিছে সেটা আমি কেমনে এমসিকিউ তে সলভ দিব। এই যে এইভাবে দিবে, দেখবা যে টেকনিক্যালি কি করবে, এমন ভাবে দিবে যে সেখানে পিএইচ ইকুয়াল টু পিকে, কারণ অ্যাসিডের কনসেন্ট্রেশন যা, সল্টের কনসেন্ট্রেশন তাই, তাহলে সেটা তো লগ 1 হয়ে যাবে, তো লগ 1 মানে কি 0, লগ 1 মানে 0 পিএইচ না। ভ্যালু এখানে 0। হ্যাঁ, না পিএইচ 0 না, পিএইচ স্যার আমরা কি এখানে এই যে এই ফর্মুলাটা ইউজ করব, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার কে ইনটু সি, এই ফর্মুলাটা ইউজ করতে হয়? হ্যাঁ, শুধু রুট ওভার অফ কে এ ইনটু পি, ও ইয়া মাইনাস লগ কে এ আর কি, কথা বুঝছো? মাইনাস লগ। তার মানে আমি যেটা বলতেছি যে পিএইচ ইকুয়াল টু পিকে হতে পারে, পারে না? পিএইচ ইকুয়াল টু পিকে হতে পারে তো। স্যার তখন কখন? অ্যাসিড আর সল্টের কনসেন্ট্রেশন কি থাকবে, সেম থাকবে। অ্যাসিড আর সল্টের কনসেন্ট্রেশন যখন কি থাকবে, সেম থাকবে, কথা বুঝো নাই? অ্যাসিড আর সল্টের কনসেন্ট্রেশন যখন কি থাকবে, ও স্যার সেম বুঝছি, থাকবে। এখন তখন এখন বুঝছি। আচ্ছা, এবার এটা আমি ভলিউম দিয়েও করতে পারি না, খেয়াল করো, আমি কিন্তু এটা ভলিউম রেখেও করতে পারি, কেমনে জানো? এই যে এটাতে মনে করো 5 ml দিলাম, এটাতে কি দিলাম 5 ml দিলাম, তাহলে বলো তো কি ঘটনা ঘটে যাবে? এটাতে 5 ml দিলে তাহলে এই পাশেও 5 থাকবে, ও পাশেও 5 থাকবে না? তাহলে দেখছো যে টিচাররা কি করতে পারে, তো দ্যাট এটা 5 দিলে ওটাও 5 দিল, তখনও কি হতে পারে। তার মানে তুমি যদি ভাবো যে না এইটা দিয়ে আমি এই ধরনের ম্যাথ দিতে পারবো না, শর্টকাট দিতে পারবো না, পারবো না আমি শর্টকাট দিতে পারবো। আচ্ছা, একটা কথা বলে শেষ করব। স্যার একটা কথা ছিল, স্যার আমি তো এতক্ষণ অনেক এসে একটা কথা
স্যার আমি অনেক দেরি করে জয়েন করছি, আমার একদম স্যার মাথা থেকে বের হয়ে গেছে। স্যার আমি আপনাকে একটা বাফার সলিউশনের একটা ম্যাথস পাঠিয়েছিলাম স্যার, ওটা কি বলে ফেলছেন? কোনটা পাঠাইছিলে? আমি তো সব রকম পসিবিলিটি নিয়েই বলে ফেলছি, মানে এটা নিয়ে কি হতে পারে তার সবটাই আমি বলতেছি, যার জন্য যেই কোশ্চেন করুক না কেন, শোনো, যেই বলুক না কেন আমার এই কথার ভিতরে চলে আসবে, সে কথা বুঝে নাই, আমার এই কথার ভিতরে চলে আসবে। তো আসো লাস্ট যে কথাটা বলে শেষ করব, যে কনসেন্ট্রেশন যদি এক না থাকে, সাপোজ এটা 0.15 মোলার, ওকে, তাহলে কি করণীয় আছে? যাক এটাই চিন্তা করো আজকে, শেষ কথাটা এটা, হ্যাঁ, যে এবং মনে রাখবা আমরা যখন দিব কনসেন্ট্রেশন এক দিব না, কনসেন্ট্রেশন এক রেখে এখন না ম্যাথ দিব না, আমরা কনসেন্ট্রেশন ডিফারেন্ট রেখেই দিব। তো এখন আসো, যদি কনসেন্ট্রেশন ডিফারেন্ট হয় তাহলে কি করার আছে, হ্যাঁ, তখনও কি করবা জানো? যখন কনসেন্ট্রেশন দেখবা যে আলাদা, তখন কনসেন্ট্রেশনটা সাথে লিখবা, সাথে সাথে কি করবা? মেনশন করবা। আগেরটাই মেনশন করো নাই, ঠিক আছে? আগের যখন করে দিলাম তখন কিন্তু মেনশন করোনি, কিন্তু এখন কি করছো? মেনশন করছো। তাহলে বুঝতে পারছো পার্থক্যটা? এখন কি করবা? ভলিউমের সাথে মোলারিটিটা লিখবা, ভলিউমের সাথে মোলারিটি লিখবা, অর্থাৎ বাড়তি এই কাজটা করবা, এই এক্সট্রা কাজটা করবা, ঠিক আছে? অর্থাৎ এই কাজটা করবা, করার পরে কি করবা দেখো, একদম ম্যাজিকের মতো দেখো। আচ্ছা আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিই, হ্যাঁ, খুব কম ভলিউম হলে এটা ভালো দেখাবে না, এটা 50 করে দেই, আর 20 করে দেই, হ্যাঁ, মানে কারণ এটা ভালো দেখাবে না ভ্যালুটা। তাহলে 50 আর 20 করে দিলাম, 50 আর 20 করে দিলাম। তাহলে আমি কি ইনস্ট্রাকশন দিচ্ছি এখন, যে যদি মোলার কনসেন্ট্রেশন এক না থাকে তাহলে কি করবা, সেই করার জায়গাটা বলতেছি কি করবা। তখন ভলিউমের সাথে মোলারিটি লিখবা, ভলিউমের সাথে মোলারিটি লিখবা, লিখে না একটা লাইন বাড়াবা, কি জানো, এই দুটাকে মাল্টিপ্লাই করে দিবা, 50 আর হচ্ছে গিয়ে 0.15, তাহলে 7.5 হবে, আর সেটা হয়ে যাবে 1 মোলার। সেটা কি হয়ে যাবে? কতবার করছি আমার সাথে যারা আছো, 9 মাস ধরে তো এটা দেখাইতেছে আমার মনে হয় কমপক্ষে। আর এই 20.1 মাল্টিপ্লাই করে দিবা, তাহলে হয়ে যাবে 2 ml 1 মোলার। তুমি কোন সমস্যায় যেন ছিলা, যে দুইটা মোলারিটি ডিফারেন্ট, তুমি যেন কোন সমস্যায় ছিলা, যে দুইটা মোলারিটি ডিফারেন্ট, এখন কি সেই সমস্যাটা আর রইলো? না স্যার। তাহলে কি, তারপর কি সেই একই ঘটনা, 7.5 থেকে 2 মাইনাস হবে, 5.5 থাকবে, আর ওই 2 মাইনাস হয়ে এদিকে 2 অ্যাড হবে, এদিকে 2 অ্যাড হবে, তারপরে কি যেই সেই না, তারপরে কি জি স্যার, হ্যাঁ। যেই সেই না। তো মোলারিটি ডিফারেন্ট দিলে এটাও কি আটকানোর কোনো কারণ নাই তোমাদেরকে, কথা বুঝতে পারছো? কারণ তুমি জেনে গেছো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য ম্যাজিক্যাল ওয়ে, ইউ নো। এটা আরো অনেকেই কমপ্লেক্স চিন্তা করে, অনেকে এটাকে নিয়ে আরো কমপ্লেক্স চিন্তা করে, কিন্তু নট নেসেসারি অ্যাট অল, একদম সিম্পল। কনসেন্ট্রেশন সেম থাকলে, যে জার্নিটা কনসেন্ট্রেশন ডিফারেন্ট থাকলে সেই জার্নিতে একটু অ্যাডিশন হয়েছে, বাস সেম হয়ে যাবে। তো থিঙ্ক এই হচ্ছে গিয়ে বাফার সলিউশনের পিএইচ ডিটারমিনেশন। স্যার এই হচ্ছে এখন আমার একটা কোশ্চেন। বলো। স্যার এখানে তো দুটো ম্যাথসই ছিল, যেখানে বাফার সলিউশনে উইক অ্যাসিড ছিল এবং আমরা স্ট্রং বেস ড্রপ আকারে দিয়েছি। কিন্তু স্যার যদি এমন হয় যে বাফার সলিউশনে উইক অ্যাসিড আছে কিন্তু স্ট্রং অ্যাসিড দেওয়া হলো, তখন স্যার এই যে আমরা যে রিয়াকশন একটা করলাম, এটা এটা ওই রিয়াকশনটা কি হতো? মানে স্যার অ্যাসিড আর অ্যাসিড কিভাবে রিয়াক্ট করতো? রিফা আজকে বারবার একটা জিনিস মিক্স করে ফেলতেছো, হ্যাঁ, সেটা হলো গিয়া ওই আমরা যে অ্যাডিশনাল ওয়েট লিখলাম ওটা ছিল অ্যাডিশনাল, অর্থাৎ ওইটা হইতেছে যে আফটার বাফার, ওটা ছিল ও আফটার বাফার। অর্থাৎ তুমি যেটা এখন বলছো যে স্যার আমি যদি এখন ইথানোয়িক অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতাম, এটা বলতেছো? জি স্যার, এই কথা কেন এটা আসবে কেন? বলতেছি। এই কথা কেন আসবে কেন? কিন্তু আমরা কেন তো আসবে না? হ্যাঁ, মানে স্যার আমরা আগে বাফার ক্রিয়েট করব। আমি তো ক্রিয়েটই করি নাই, তাহলে আমি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কি লাভ হবে? কথা বুঝো নাই তো রিফা?
মেক ইউ ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা পরে দিব হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা পরে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা পরের ইস্যু। আগে তো বাফার তৈরি হোক। তো বাফার তৈরি করতে গেলে আগে বাফার মেক হচ্ছে। আর আমরা যেটা অ্যাড করার কথা বলতেছি সেটা হচ্ছে আফটার এফেক্ট। স্যার তাহলে স্যার এই যে কিছুক্ষণ আগে যে আমরা বাফার সলিউশনে পিএইচ ক্যালকুলেট করলাম, ওইটা কিসের বেসিসে ক্যালকুলেট করলাম স্যার? মানে ওটা হচ্ছে যেই বাফার আছে তার পিএইচ। যে মনে করো আমরা এই বাফারে পিএইচ কত আসছিল 4.91, এই বাফারে পিএইচ কত আসছে 4.91। তার মানে হলো এই 4.91 পিএইচটা আর চেঞ্জ হবে না। ও এই 4.91 পিএইচ সে তৈরি করে ফেলছে। এখন আমি যদি এরপরে আবার অ্যাসিড দেই বেস দেই, সেই 4.91ই থাকবে। আর স্যার আপনি বলেছেন যে এরকম স্টেম আসলে সি তে ডিটারমাইন দ্য পিএইচ অফ এবি মিক্সচার বলে, এরপরে ডিতে বলে উইল দ্য পিএইচ চেঞ্জ ইফ এ এন্ড বি আর মিক্সড। তাহলে তো চেঞ্জ হবে, কারণ এটা তো মাত্র বাফার ক্রিয়েট হবে যদি এ আর বি মিক্সড হয়। তখন আমরা ডি এর অ্যান্সারটা কিভাবে লিখবো? মানে সি এর অ্যান্সার কি বলবে? যেটা বাফার ক্রিয়েট করছে। সি এর অ্যান্সার কি বলবে? যেটা বাফার ক্রিয়েট করছে। তাহলে ডি এর অ্যান্সার হবে এটা বাফার সলিউশন ধরে অ্যান্সার করবা, অর্থাৎ এটাকে বাফার সলিউশন ডিক্লেয়ার দিবা আগে, এবং পরবর্তীতে ডিক্লেয়ার দেওয়ার পরে এক্সপ্লেনেশন দিবা যে এটা যেহেতু বাফার সলিউশন তাহলে পিএইচ চেঞ্জ হবে না। এখন আমি পাল্টা কোশ্চেন করব কেন চেঞ্জ হবে না, তখন তুমি মেকানিজম দেখিয়ে দিবা। ও ওকে স্যার, এখন বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। অর্থাৎ তোমাকে বলবে যে এই এবি আছে তারপরেও এবি কে মিক্স করব, তারপরেও যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তারপরেও যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, আচ্ছা এটাই ছিল। তারপরে অর্থাৎ এই দুটাকে মিক্স করার পরে দেওয়ার কথা বলতেছি। অর্থাৎ এই দুটাকে যখন মিক্স করে ফেলছি, বাফার হয়ে গেছে, তারপরে অতিরিক্ত দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ সে 4.91 তৈরি করে ফেলছে। স্যার ডিতে মেকানিজম অফ বাফার লিখবো সহজ ভাষায়। হ্যাঁ, মানে ওই মেকানিজম অফ বাফার লিখবা কখন? যদি তুমি এক্সপ্লেন করতে চাও যে পিএইচ চেঞ্জ হবে না। আর স্যার তখন কি আমরা অ্যাসিডিক মানে আমরা অ্যাসিড বেস দুটো অ্যাড করলে কিভাবে হয়, ওই মেকানিজমটা দুটো শো করব। হ্যাঁ, অ্যাসিড অ্যাড করলে কেন চেঞ্জ হয় না সেটাও বলবা, বেস অ্যাড করলে কেন চেঞ্জ হয় না সেটা বলবা। তবে এটা দেখে নিবা প্রশ্নে কি চাইছে। প্রশ্নে কি বলছে যে অ্যাসিড বেস দুইটাই বলছে নাকি একটা বলছে। অনেক সময় একটাও বলে যে শুধু অ্যাসিড অ্যাড করলে পিএইচ চেঞ্জ হবে না কেন। তো স্টুডেন্টের আমাদের আমি বোর্ডের খাতা দেখে যেটা দেখি যে একটা চাইলেও স্টুডেন্টের অভ্যাসজনিত কারণে তারা দুইটাই এক্সপ্লেন করে দিয়েছে, আর আমরা সুন্দর করে সেখানেও নাম্বার দিই। অর্থাৎ স্টুডেন্টরা মানে এখানে হাফ আনসার করতে পারে না। কিছু কিছু জায়গায় স্টুডেন্টরা চাইলেও হাফ আনসার করতে পারে না। কারণ হলো হাফ আনসার সে করতে জানে না। কারণ হলো যে সে পুরোটা হলে পারে, অর্ধেক হলে পারে না। কারণ হলো এটা অভ্যাসের একটা ব্যাপার। তো এই হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে হেন্ডারসন ইকুয়েশন এবং তার অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো এটা বাফারের কথা শেষ। মিনিট সময় নিচ্ছি, যেহেতু কালকে তোমাদের এক্সাম যাবে হিট অফ রিয়াকশনে না। তো কালকে যে জায়গাটা তোমরা কালকে যেহেতু এমসিকিউ হবে যেহেতু, তাহলে হিট অফ নিউট্রালাইজেশনের থেকে 3টা এমসিকিউ আছে হিট অফ নিউট্রালাইজেশনে। সেটা দেখবা ভালো করে যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হইলে ডেল্টা এইচ হচ্ছে -57.32, স্ট্রং অ্যাসিড উইক বেস হইলে বা উইক অ্যাসিড স্ট্রং বেস হইলে, মানে 4টা ভ্যালু মুখস্থ রাখতে হয়। 3টা না, 4টা ভ্যালু মুখস্থ রাখলে এর থেকে একটা এমসিকিউ কমন পড়ে। তোমরা কালকে পরীক্ষা দিচ্ছ, তোমরা মনে করো যে পরীক্ষা দিবা কালকে, আজকে রাতে 4 ঘন্টা পড়াশোনা করবা বা 3 ঘন্টা পড়াশোনা করবা বা 2 ঘন্টাই পড়াশোনা করবা, সেটা আমার সাথে করতেছো, বা তোমরা এইখানে বসে বসে মনে করতে হবে এটা পার্ট অফ প্রিপারেশন, ঠিক না? সেই হিসেবে ক্লাসটা যতটুকুই হোক না কেন তোমাদের বেনিফিট হচ্ছে। আচ্ছা, তো এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, যেখানে ডেল্টা এইচ ইকুয়াল টু -57.32 কিলোজুল পার মোল মুখস্থ রাখতে হবে। বলবে কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হিট অফ নিউট্রালাইজেশন কত? ইথানোয়িক অ্যাসিড উইক অ্যাসিড কিন্তু স্ট্রং বেস ঠিকই আছে।
সল্ট ওয়াটার, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু -55.14 কিলোজুল পার মোল। অর্থাৎ এটা কি কনস্ট্যান্টের চেয়ে কম, কনস্ট্যান্টের চেয়ে কম, কনস্ট্যান্ট হলো 57.32, তার থেকে এটা কম 55.14 কম। এই কমের কারণ ব্যাখ্যা চাইবে, এখন তো হয়তো সিকিউ লেভেলে যেহেতু হবে না কোশ্চেন, এখন হয়তো চাইবে না, কিন্তু পরবর্তীতে চাইবে। আচ্ছা, এবার তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন ফ্লোরাইড হলে সেখান থেকে সোডিয়াম ফ্লোরাইড হয় আর হচ্ছে H2O হয়, তখন ডেল্টা এইচ হলো গিয়ে -68.86 কিলোজুল পার মোল। তাহলে বুঝো, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস -57.32 কিলোজুল, যেটা কনস্ট্যান্ট। যে কোনো স্ট্রং অ্যাসিড আর যে কোনো স্ট্রং বেস দাও না কেন, যে কোনো স্ট্রং অ্যাসিড যে কোনো স্ট্রং বেস দাও, তাইলে এটা সবসময় কি থাকবে 57.32, যেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হয়। পরেরটা উইক অ্যাসিড স্ট্রং বেস, অর্থাৎ অ্যাসিড বা বেসের মধ্যে কোনো একটা যদি উইক হয়, অ্যাসিড হোক আর বেস হোক, যে কোনো এক সাইড থেকে যদি কি হয় উইক হয়, যদি কি হয় উইক হয়, তাহলে সেটা কনস্ট্যান্টের চাইতে কম পাওয়া যায়, সেটা কনস্ট্যান্টের চাইতেও কি পাওয়া যায় কম পাওয়া যায়। তো সেটার এক্সপ্লেনেশন দিতে হয়। আর এটা হচ্ছে একটা স্পেশাল, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন ফ্লোরাইডের সময় এই ভ্যালুটা কনস্ট্যান্টের চেয়েও বেশি, কনস্ট্যান্ট ভ্যালু যেটা তার চেয়েও বেশি, অর্থাৎ কনস্ট্যান্ট থাকাটা নরমাল, কনস্ট্যান্টের যেটা কম হয়েছে সেটাও একটা এক্সপ্লেনেশন আছে, কিন্তু এইটা হলো স্পেশাল, এইরকম অ্যাটিটিউড আর কেউ করে না। এটাতে কি দেখা যায় যে কনস্ট্যান্টের চেয়েও বেশি, কনস্ট্যান্টের চেয়েও বেশি। তো তোমাদেরকে এই এক্সপ্লেনেশনটাও জানতে হবে এক সময়, হয়তো এখন জানতেছো না, এখন তো আমি সেই সময় দিতে পারতেছি না, তবে এখন এটা জানতে হইতেছে। তাহলে এই যে তিনটা জেলেই জানা থাকবে, তিনটা জেলেই জানা থাকবে। আচ্ছা, কিন্তু সাপোজ যদি এমন হয় যে একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ দুইটাই উইক, তার মানে কি খেয়াল করছো, এইটা স্পেশাল, এটা বাদ দিয়ে, এটা স্পেশাল, এটা বাদ দিয়ে স্ট্রং স্ট্রং, উইক স্ট্রং, উইক উইক, কথা বলছো? যদি বোথ উইক হয়, এই দুইটা স্পেশালি, তখন হয় হলো অ্যামোনিয়াম ইথানোয়েট, অ্যামোনিয়াম ইথানোয়েট আর হচ্ছে ওয়াটার, তখন ডেল্টা এইচ হলো গিয়ে -52 কিলোজুল, -52। এই চারটা আমি কেন দিলাম জানো? কারণ এটা 2019 সালের এমসিকিউ, এটা 2019 এর এমসিকিউ, যেহেতু খুব তরতাজা এমসিকিউ দিয়ে দিতে পারে। 2019 বলছে যে এই চারটা দিয়ে এসে দেওয়া ছিল, দিয়ে বলা ছিল যে কোনটা ডেলএইচ কম, লোয়েস্ট কোনটাতে ডেলএইচ, লোয়েস্ট ডেলএইচ কোনটা। তো স্টুডেন্টরা কেমনে অ্যান্সার করছে জানো? তারা এই তিনটা জানে, অর্থাৎ আমরা এই তিনটাই জানাই দিছি আগে, এইটা কখনোই জানাই নাই, এটা কখনো জানাই নাই, শেষেরটা সবসময় তিনটা জানাতাম, স্টুডেন্টরা এই তিনটা জানতো, তারপরে এই তিনটা জেনে তারা এটা অ্যান্সার করছে। কেন? কারণ এখানে দুইজনই উইক, এখানে দুইটাই উইক, তো দ্যাট লোয়েস্ট কার হবে যেটাতে দুইটাই উইক। এটা তো একটা কমন সেন্সের ব্যাপার ছিল। তো এই ধরনের এমসিকিউ গুলো দিবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেন এরপরে হিট অফ নিউট্রালাইজেশনের কথা লিখছো, আর যেন রিসার্চ কি লিখছে, হ্যাসলো তো লিখছো। আচ্ছা, আর মাঝখানে আচ্ছা লাস্ট একটা সায়েন্টিস্টের একটা নেম ছিল, ওই যে হ্যাসলো হিট সামেশন ল। ওকে, ঠিক আছে, তো এই আমি বলি এই পার্টে শুধু এই এমসিকিউ থেকে একটা এমসিকিউ পাবা, এই ওরিয়েন্টেড। আরেকটা হচ্ছে যে হ্যাসলো, যেটা বলছি আমি না, হ্যাসলো। তো হ্যাসলো নিয়ে তো চমৎকার একটা ক্লাস হবে আমার সাথে। এখন হয়তো আপাতত একটু বুঝিয়ে বলি যে হ্যাসলো যেটা, সেটা হচ্ছে যে ডেল্টা এইচ 1 = ডেল্টা এইচ 2 + ডেল্টা এইচ 3। মানে হ্যাসলো যেটা বুঝাইতে চাইছে যে একটা রিঅ্যাকশন একটা স্টেপে হলে যে পরিমাণ হিট ডেলএইচ পাওয়া যায়, একই রিঅ্যাকশন যদি তোমার সেভারাল স্টেপেও হয় তাহলেও হিট একই থাকে, টোটাল হিটটা একই থাকে। ঠিক আছে, অর্থাৎ একটা রিঅ্যাকশন একবারে হলে যে পরিমাণ হিট প্রডিউস করে অথবা অ্যাবজর্ব করে, সেই রিঅ্যাকশনটা, একই রিঅ্যাকশন যদি মনে করো ওয়ান মোর স্টেপেও হয়, তাহলে সেটা সমান হিট প্রডিউস করবে। কারণটা কি? কারণ আমরা ডেলএইচ হিসাব করি কি দিয়ে রে বাপ? ডেলএইচ এর হিসাব করি হচ্ছে যে ডেলএইচ হলো গিয়া H2 - H1। ডেলএইচ বলতে আমরা কি বুঝি? প্রোডাক্টের এনার্জি মাইনাস রিঅ্যাকটেন্টের এনার্জি, প্রোডাক্টের এনথালপি মাইনাস রিঅ্যাকটেন্টের এনথালপি। তাহলে আমি তো শুধু দেখি প্রোডাক্ট কি আর রিঅ্যাকটেন্ট কি,
এটা কয়টা স্টেপে হইছে সেটা কিন্তু আর কাজ করে না। এটাকে আমি এভাবে বুঝাবো, আমি যখন ক্লাসে যাব তখন বুঝাবো যে তোমার একটা বিজনেসে একটা ইনভেস্ট করছো, 100 টাকা 200 টাকা 500 টাকা ইনভেস্ট করছো। এখন তুমি বছর শেষে তোমার কাছে 550 টাকা থাকলে তুমি 50 টাকা প্রফিট মনে করবা, আর 450 থাকলে তুমি 50 টাকা লস মনে করবা। সুতরাং এটা টোটালি ডিপেন্ড করছে যে তুমি শুরু করছো কত দিয়ে বিজনেস, আর বছর শেষে কত টাকা পাইছো সেটা দিয়ে। এখন সারা বছর ধরে তুমি কি আলু বেচছো, পটল বেচছো, আবার মাছ বেচছো না মুরগি বেচছো, মানে কোন ব্যবসা থেকে কোন ব্যবসায় গেছো সেটা দিয়ে কিন্তু বছর শেষে দেখবো না। আমি বলবো যে তুমি 500 টাকা নিয়ে শুরু করছো, এখন কি অবস্থায় আছো, লস না লাভ। সুতরাং তুমি কয়টা ব্যবসা করছো বছর শেষে সেটা দেখা হবে না, দেখা হবে যে তুমি কত ইনভেস্ট করছো আর কত রিটার্ন পাইছো। ঠিক রিয়াকশনও তাই, একটা রিয়াকশন হওয়া মানে তার বন্ড ব্রেক করবে, তার বন্ড ফর্ম করবে, দুইটা বন্ডের এনার্জি পার্থক্যটাই হচ্ছে ডেলে। সুতরাং এটা কয়টা স্টেপে হইছে, তাহলে সেইভাবে স্টেপ অনুযায়ী কি হয়ে যাবে, এনার্জি ভাগ হয়ে যাবে। তো এটাই হচ্ছে সামেশন অফ হিট ল বা হিট সামেশন ল, যেটাকে হ্যাশ ল বলে, এবং এটা আরো ভালো করে আমি তখন চমৎকার করে বুঝাবো। তো এটাই ছিল হ্যাশ ল, যে এক স্টেপে ডেল এইচ 1 আর 2 স্টেপে হইলে ডেল এইচ 2 ডেল এইচ 3, কারণ ডেল এইচ 1 যত দুইটা মিলে তত, যেটা কার্বন ডাই অক্সাইডের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখানোর কথা। ঠিক আছে, তো হোপ তোমরা সেটা দেখেছো। এন্ড হিট অফ রিঅ্যাকশনে ডেফিনেটলি আরো ভালো ভালো জিনিস আছে, আমি আমার সময় মতো দেখাবো। তো দ্যাট এই হিট অফ নিউট্রালাইজেশনের জায়গা থেকে আর হচ্ছে এই হ্যাশলের জায়গা থেকে এতটুকু মনে করে দিলাম, দেখবে যে হয়তো কালকে কাজে লেগে যাবে। আমি যে সেদিন তো যখন ইকুইলিব্রিয়াম শেষ করি আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে এই আসবে, এবং প্রায় কাছাকাছি তাই আসছে। তো আজকেও যা বলে দিলাম সেটা কাজে লাগবে। তো সুতরাং আমি ছেড়ে দিচ্ছি এখন তোমাদেরকে, আমি ছেড়ে দিচ্ছি। তবে তোমরা যেটা করবা আমি বলে দেই, সেটা হচ্ছে যে আমার এর আগের যে ভিডিওটা সেটা তো জানোই, এই যে লাস্ট ক্লাসের ভিডিওটা, মানডের ভিডিও আর আজকের ভিডিও, মানডের ভিডিও আর আজকের ভিডিও ফলো করো, একদম দিস ইজ গুড এনাফ। কালকে কয়টা এক্সাম? স্যার 12:30টায়। অনেক সময়, অনেক সময়, একদম মনে করো চমৎকার ভাবে দুইটা ভিডিও দেখার সময় পাবো।